আসসালামু আলাইকুম। কানাডা টরন্টো থেকে আপনাদেরকে সকলকে জানাচ্ছি অশেষ ধন্যবাদ। আ আপনারা যদি আমার ভয়েস ঠিকমতো শুনে থাকেন তাহলে একটু আমাদেরকে জানান। কারণ আমি একটু সিওর হতে চাই যে আপনারা আমার এই লাইভটা ঠিকমতো শুনতে পাচ্ছেন। হ্যাঁ? আমার মনে হয় যে আমি একটু সিওর হতে চাই। কারণ আমি অনলি একজনকে দেখতে পাচ্ছি। এভরিথিং ইজ ওকে। আচ্ছা। ওকে। ওকে, নাইস। আসসালামু আলাইকুম। কানাডা টরন্টো থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অশেষ শুভেচ্ছা। আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা। আপনারা যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, তাদেরকে আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর আমাদের সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বা ঘন্টা আইকন আছে, সেখানেও ক্লিক করতে ভুল করবেন না। এই বেল বা ঘন্টা আইকনে যদি ক্লিক করা থাকে, তাহলে আমরা যখন এই ধরনের লাইভ বা ভিডিও আপলোড করব, আপনারা সঙ্গে সঙ্গে নোটিফাইড হবেন। আর তাছাড়া আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে। আপনারা চাইলে সেই সব সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও আমাদের সঙ্গে লিঙ্ক আপ থাকতে পারবেন। আর আমাদের এই লাইভে আজকে আমাদের যে অতিথি আশফিক, সে ভ্যাঙ্কুভার থেকে আমাদের এখানে জয়েন করেছে। তো এই মুহূর্তে টরন্টোর টাইম আপনার 12টা 7 মিনিট, আর ভ্যাঙ্কুভারে এখন 9টা 7, আর বাংলাদেশে এখন 10টা বাজে। 9টা 7 না, ঠিকই তো আছে? ওকে ওকে। আর মূল আলোচনা যাওয়ার পূর্বে আশফিকের সম্পর্কে একটা ছোট্ট পরিচিতি আপনাদেরকে দিতে চাই। আশফিক বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় আসাদুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর উপরে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে মাস্টার্স করেছে, এবং মাস্টার্সের পরে 1 বছর আগে সে কানাডার সেনেকা কলেজে সে ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়ে এখন কানাডাতে আছে। তা আজকে আশফিকের কাছ থেকে তার যে জার্নি, কানাডা আসার যে জার্নি, সেই অভিজ্ঞতাটা আমরা তার কাছ থেকে শুনবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা কানাডাতে আসতে যাচ্ছেন, তাদের হয়তো তার অভিজ্ঞতাগুলা অনেকেরই কাজে লাগবে। আর আপনারা চাইলে আশফিককে বিভিন্ন কোয়েশ্চেন করতে পারেন আমাদের ভিডিওর পাশে যে চ্যাট সেকশন, সেখানে আপনারা তাকে কোয়েশ্চেন করতে পারেন। আমি এই কোয়েশ্চেনগুলো থেকে কয়েকটা কোয়েশ্চেন আশফিককে জিজ্ঞেস করব, যদিও সবগুলো কোয়েশ্চেন তাকে করা সম্ভব হবে না, কারণ সময় স্বল্পতার কারণে। তবে এতে মন খারাপ হওয়ার কিছু নাই। আপনারা চাইলে একই প্রশ্ন আমাদের এই ভিডিও ডিসক্রিপশনেও করতে পারেন। পরবর্তীতে আমি অথবা আশফিক যখনই সময় পাবো, আমরা আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেব। আর তা এখন চলা যাক আশফিকের কাছে। তা আশফিক, কেমন আছো তুমি, এবং এই কোভিড-19 এই দুর্যোগের সময় তোমার কেমন কাটতেছে? First of all, thank you for having me in your life. হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে এইরকম একটা সিচুয়েশন আর কি, ভালো থাকা জিনিসটা আসলে শুনতে একটু অকওয়ার্ড, বাট আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এখানে লকডাউন তো ছিল এতদিন, তো দেখা যাচ্ছে যে আহ, মোটামুটি কালকে থেকে তো আমি এখন ভ্যানকুভারে আছি আর কি, আমি টরন্টোতে নাই। তো আমাদের ভ্যানকুভারে আর কি আগামীকাল থেকে মোটামুটি সবকিছু ওপেন করে দিচ্ছে। সো গেল ভাইয়া, ভালোই গিয়েছে আর কি, এফেক্টেড হই নাই আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত। হ্যাঁ, ভ্যাঙ্কুভারের তো তোমার মানে সিচুয়েশনটা অনেক অনেক ভালো। অন্য কানাডার হ্যাঁ, অন্যান্য আমি টরন্টো থেকে এসেছি 1 মাস আগে আর কি। 1 মাস আগে আসার পরে আমি ফার্স্ট একটু অন্যরকম লাগছে আর কি, কারণ টরন্টোতে আমরা এই সিচুয়েশনটা দেখি নাই। টরন্টোতে তো প্রচন্ড রেস্ট্রিক্টেড ছিল এবং এফেক্টেডও বেশি ছিল। তো সেই হিসাবে এখানে অনেক বেটার, আর এখানকার ওয়েদারটা আরো ভালো। তো সেই হিসাবে ভাইয়া খুব, মানে আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে।
আচ্ছা, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তা ভ্যাঙ্কুভারে তুমি কেন গেছো? মানে কি কারণে ভ্যাঙ্কুভারে? এখন তো তো তোমার বেসিক্যালি ভাই আমার এখন সামার ভ্যাকেশন, মানে হ্যাঁ, আমার সেমিস্টারটা শেষ হয়েছে আর কি। এই প্যান্ডামিকের মাঝে সেমিস্টারটা শেষ হলো, এরপরে আমার সামার ভ্যাকেশন চলছে। তো আমি আসলে আমার পার্ট অফ দ্য ফ্যামিলি এখানে থাকে। তো আচ্ছা, আমি তাদের সাথে এখানে টাইমটা কাটানোর জন্য আসছি। ঈদ গেল আমাদের কদিন আগে। তো সবকিছু মিলে আর কি। আচ্ছা। তা এখন এই যে তুমি একটু তুমি কি বলবা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি কোন সাবজেক্টে মাস্টার্স করেছিলে? হ্যাঁ, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ডেভেলপমেন্ট স্টাডিজ থেকে আপনার মাস্টার্সটা কমপ্লিট করেছি। হুম। এটা হচ্ছে আপনার আর্টস অ্যান্ড সায়েন্সের ডিপার্টমেন্টের আন্ডারে। তো হ্যাঁ, তা এটাতেই এখন মাস্টার্স করা হয়েছে। তা তুমি নর্মালি আমরা আমরা যেটা দেখি যে মাস্টার্স কমপ্লিট করার পরে মানুষ পিএইচডি করতে আসে বা আরেকটা মাস্টার্স করতে আসে। তা তুমি মাস্টার্স না করে একবার নিচের দিকে চলে আসলে কেন? ডিপ্লোমাতে কেন চলে আসলা? আচ্ছা, এটার অ্যান্সার নাইস কোশ্চেন। এটা হুম, আসলে সবাই বলে আর কি, এবং মানে এটা বেশি শুনতে হয় আমাকে, কারণ দেখা যাচ্ছে মাস্টার্স কমপ্লিট করার পরে এখানে এসে অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে জয়েন করেছে আর কি। তো তো জিনিসটা হচ্ছে, এটার জন্য একটু ব্যাকগ্রাউন্ড বলি। বেসিক্যালি হুম, আমি তো ভাই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিল। তো ঢাকা ইউনিভার্সিটি মাস্টার্স করা ছিল বিকজ আই এম প্রফেশনাল পার্সন মোস্টলি। আমি একাডেমিক পার্সন না, কারণ আমার হুম, লেকচারার বা এটা হওয়ার ইচ্ছা বা অ্যাবিলিটি যেটাই বলেন না কেন একাডেমিক্যালি সেটা আমার নাই। তো যেটা হচ্ছে যে আমি আপনার মাস্টার্স করেছিলাম প্রফেশনাল কারণে, এবং আমার সেনেকাতে আমার এই সাবজেক্টে আসাটাও বেসিক্যালি প্রফেশনাল কারণে। তো এটা আচ্ছা, বলতে গেলে আমি সেনেকাতে পড়ছি বেসিক্যালি ফায়ার প্রোটেকশন ইঞ্জিনিয়ারিং, যেটা হয়তো বা অনেকেই নামটা নতুন লাগবে অনেকের কাছে। এটা বেসিক্যালি হচ্ছে যে আমাদের ফায়ার সেফটি রিলেটেড যে জিনিসটা, এটার উপরে যে ইঞ্জিনিয়ারিংটা আছে এটা পড়ার জন্য। তো এই ফায়ার প্রোটেকশন ইঞ্জিনিয়ারিং হোল কানাডাতে আপনার শুধুমাত্র দুইটা ইনস্টিটিউশনে পড়ানো হয়। একটা হচ্ছে কার্ল লেক্রন ইউনিভার্সিটি, যেটা অটোয়াতে, হুম, আর একটা হচ্ছে সেনেকা কলেজ, যেটা অন্টারিও মানে টরন্টোতে আমাদের আর কি। হুম, তো কার্ল লেক্রন ইউনিভার্সিটি প্রোগ্রামটা হচ্ছে এইমস প্রোগ্রাম, বা ওখানে মাস্টার্স প্রোগ্রামটাও আছে, কিন্তু ওনাদের যে ক্রাইটেরিয়াটা ছিল সেটার সাথে আসলে আমার ব্যাকগ্রাউন্ডটা মিলে নাই। ওনাদের দরকার ছিল হচ্ছে যে সিভিল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে আপনার ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, আন্ডারগ্রেড হুম, অ্যাটলিস্ট। বাট আমি ছিলাম ইলেকট্রিক্যালে, তো হুম, ওনাদের সাথে আমার ক্রাইটেরিয়াটা ম্যাচ হয় নাই। বাট হুম, ইন দিস প্রসেসে আমি ওনাদের সাথে আমার অনেক কমিউনিকেশন হয়, প্রফেসরদের সাথে কমিউনিকেশন হয়, ইউনিভার্সিটির সাথে কমিউনিকেশন হয়। তো প্রফেসর তখন আমাকে এটা ইনফর্ম করে যে তোমার প্রোফাইল দেখে যেটা আমি বুঝলাম যে তুমি যেহেতু প্রফেশনাল কোর্স করতে চাও, যে তোমার যেহেতু ক্যারিয়ার এটা নিয়ে করার ইচ্ছা অলরেডি, মানে আমি বাংলাদেশে অলরেডি এই সাবজেক্টে 3 বছর জব করেছি আর কি। তো তোমার জন্য আমার কাছে মনে হয় সেনেকা কলেজ প্রোগ্রামটা তোমার জন্য সুইটেবল অনেক বেশি। আচ্ছা, তো তখন আমি ওনাদের কথা শুনে আসলে মানে অ্যাডভান্স এই ডিপ্লোমাতে জয়েন করি। এর আগে আমারও সেম কোশ্চেন ছিল যে হোয়াই আই এম গোয়িং ফর এ ডিপ্লোমা কোর্স আফটার হ্যাভিং দ্য মাস্টার্স ডিগ্রি। বাট লাইক এখানে আসার পর আমি যেটা বুঝলাম যে আসলে এইখানে আপনার আমাদের যে ডিগ্রির নামে যে ভ্যারিয়েবল, যেটা যে বিএসসি, এমএসসি, মাস্টার্স, পিএইচডি, দ্যাট রিয়েলি ডাজন্ট ম্যাটার। দ্য ম্যাটার হচ্ছে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু স্টাডি, সেটার জন্য আপনার প্রোগ্রামটা চুজ করতে হবে। হোয়াট এভার দ্য সার্টিফিকেট আর দে আর জাস্ট দ্য সার্টিফিকেট। কারণ হোল কানাডাতে অনলি এখন পর্যন্ত একটা ইনস্টিটিউশন একটা সাবজেক্ট পড়াচ্ছে। অবভিয়াসলি দেয়ার ইজ সাম রিজন। হুম, অ্যান্ড এটা শুধু আমি আমার সাবজেক্টের জন্য বললাম, যেহেতু আমাদের এখানে অডিয়েন্সে হিউজ একটা পোর্শন আছে যারা অন্যান্য কোর্সে আসছে, যে আমার কোর্সে না। সবার জন্য একটা কথা সিম্পল, সেটা হচ্ছে যে ডিগ্রিটার কি নাম, দ্যাট রিয়েলি ডাজন্ট ম্যাটার। ম্যাটারটা আচ্ছা, হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু স্টাডি, সেটার অপরচুনিটি কোথায়। আর এখানকার যে সিস্টেমটা হচ্ছে যে আমার অ্যাডভান্স ডিপ্লোমা বলেন বা আমারটা 3 বছরের ডিপ্লোমা, অনেকে কোশ্চেন করছে আমি দেখছি যে হুম, 2 বছর না 3 বছর, তা আমাদের 3 বছরের অ্যাডভান্স ডিপ্লোমা, এটা কাইন্ড অফ আন্ডার গ্রেডের মতো। বাট 2 বছরের ডিপ্লোমা বা 1 বছরেরটাও আছে। তো 2 বছর এবং 3 বছরের ডিপ্লোমা করার পরে কলেজ থেকে একটা অপরচুনিটি থাকে যে আপনার ইনাদের সাথে ইউনিভার্সিটিতে লিঙ্ক আপ থাকে, যেমন সেনেগা কলেজের সাথে ডিরেক্টলি হচ্ছে আপনার ইয়র্ক ইউনিভার্সিটি কানেক্টেড। আচ্ছা, সো তখন ইয়র্ক ইউনিভার্সিটিতে 1 বছরের একটা কিছু প্রোগ্রামে কোর্স করলে এই জিনিসটাকে ওরা বিএসসি ডিগ্রিতে কনভার্ট করে দেয় আর কি।
সো আচ্ছা কারো যদি ডিগ্রি নিয়ে অনেক ফোবিয়া থাকে বা লাইক আমার ডিগ্রিটা আমার এরকম করে লাগবে, তাদের জন্য এই অপরচুনিটিটাও এখানে আছে। বাট দো হু ওয়ান্টস টু ওয়ার্ক অর লাইক যারা আসলে প্রফেশনাল দিকে ক্যারিয়ার করতে চায়, তাদের জন্য আসলে আমার মনে হয় যে ডিপ্লোমা ডিগ্রি ইজ মোর দেন এনাফ, কারণ ইটস মোর লাইক এ প্র্যাকটিক্যাল দেন দ্য থিওরিটিক্যাল। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি আর কি, কারণ আমার বাংলাদেশ থেকে 6-7 বছরের একটা এডুকেশনাল এক্সপিরিয়েন্স আছে, তো আমি সেটার হুম, সাথে কম্পেয়ার করে বলছি যে আসলে ইটস মোর এ প্র্যাকটিক্যাল থিং। আচ্ছা। এই তো ভাই, তা মানে ইন আরেকটা যে ব্রিফ। বাংলাদেশিদের মধ্যে একটা ধারণা আছে যে তোমার যদি ডিপ্লোমা কোর্সে তুমি ভর্তি হও বা হতে চাও, তাহলে ভিসা না পাওয়ার একটা সম্ভাবনা আছে, অনেকের মধ্যে এটা কাজ করে। যে কারণে অনেকে যেটা করে যে মাস্টার্সে ভর্তি হয় এখানে, হওয়ার পরে এক সেমিস্টার যাওয়ার পরে তারা ট্রান্সফার হয়ে কোনো কলেজে চলে আসে ডিপ্লোমা কোর্সে। তা এই ধর তুমি তো এই ধরনের করা লাগেনি বা এটা কি আসলে সত্য কিনা যে ডিপ্লোমা কোর্সের জন্য ভিসা রিফিউজ হওয়ার সম্ভাবনা বাংলাদেশে কেমন, বা এই ধরনের তুমি কি মনে করো এটা? আচ্ছা, ফার্স্ট অফ অল ভাই, এটা কমপ্লিটলি একটা ভুল ধারণা। হুম, কমপ্লিটলি একটা ভুল ধারণা, কারণ সেনেকা কলেজে বা আমি যেখানে থাকি, আমাদের যে কমিউনিটি, তাতে আমার আশেপাশে অনেক কলেজে অনেক স্টুডেন্টের সাথে কমিউনিকেশন আছে বা যোগাযোগ হয়। হুম, হুম, প্রথম কথা হচ্ছে, কোনো প্যাসিফিক ডিগ্রির কারণে কখনো কারো কারো ভিসা রিজেক্ট হয় না। আচ্ছা, ভিসা রিজেক্টের কয়েকটা ক্রাইটেরিয়া আছে। ফার্স্ট অফ অল, যেটা আমি আপনাকে বললাম, হুম, সাপোজ আমার মাস্টার্স ডিগ্রির পরে আমি একটা ডিপ্লোমা কোর্স করতে আসছি, যেটা এখানকার আহ, বা আমাদের বাংলাদেশ থেকে অনেকে এইচএসসি বা ওই লেভেলের ইকুইভ্যালেন্ট কমপ্লিট করার পরে এই কোর্সে ভর্তি হয়। তো আমার ভিসা রিজেক্ট হওয়াটা মাস্ট ছিল। যে হুম, ওরা মানে স্বাভাবিকভাবে বোঝার কথা যে তুমি তোমার এত বছর এডুকেশন ক্যারিয়ার পরে তুমি কেন একটা মানে ডাউন গ্রেডেড একটা কোর্স হ্যাঁ, করতে আসতেছো তুমি। তো আমি যেটা এক্সপিরিয়েন্স করছি এবং যেটা আমার মনে হয়েছে এবং যেটা আসলে অনেকটা ট্রু, আমার যেটা মনে হয় সেটা হুম, হচ্ছে যে আসলে আপনার ডিগ্রির উপরে কখনো কোনো ভিসা রিজেকশন হয় না। জিনিসটা আচ্ছা, হচ্ছে যখন আপনার অ্যাডমিশন কমপ্লিট হবে, আর দুইটা ফ্যাক্টর কাজ করবে এখানে। প্রথম ফ্যাক্টরটা আমি বলি, প্রথম ফ্যাক্টরটা হচ্ছে আপনার ইনস্টিটিউশন কোনটা। হুম, ডিপ্লোমা কোর্স বেসিক্যালি অফার্ড বাই মোস্ট অফ দ্য কলেজ। আর এখানেও কানাডাতেও আমাদের হুম, এমন কলেজ আছে যেগুলোর আসলে কোনো ভালো বেস নাই, যে জাস্ট ব্যাঙের ছাতার মতো। আমাদের যেরকম কিছু ইউনিভার্সিটি ছিল একটা সময় বাংলাদেশে, সরকার হুম, বন্ধ করে দিয়েছে, এরকম কিছু কলেজ এখানেও আছে। তো আপনি যদি সেখানকার অফার লেটার নিয়ে ভিসা অ্যাপ্লাই করেন, হুম, অবশ্যই সেখানে রিজেকশনের চান্সেস বেশি, কারণ ওইসব কলেজ মোটামুটি জাস্ট ডোমেস্টিক স্টুডেন্টদের পড়ার জন্যই আর কি ওপেন করে। তো ফার্স্ট আচ্ছা, অফ অল ইউ হ্যাভ টু গেট অ্যাডমিটেড টু এ রেপুটেড কলেজ। এবং আচ্ছা, এটা বোঝার কোনো কোনো কঠিনই না। জাস্ট কলেজ ওয়েবসাইট, বা এখন তো কানাডাতে অনেক বাঙালি থাকে, জি, সবারই আসলে পরিচিত কেউ না কেউ থাকে। তো তাদের থ্রুতে বা আমাদের স্টুডেন্ট অনেক ফেসবুকে বা গ্রুপ আছে বা আপনার চ্যানেল আছে, এরকম অনেক জায়গাতেই প্রশ্ন করলে বা একটু এক্সপিরিয়েন্স থাকলে সবাই বলতে পারে যে কোন কলেজের রেপুটেশন কি রকম। এছাড়া ওয়েবসাইটে গেলেও বোঝা যায় যে আমাদের এখানকার যেমন র্যাঙ্কিং এ কোন কোন কলেজ আছে বা র্যাঙ্কিং এ ভালো কোন কলেজ। তো এটা একটা সব থেকে বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে আপনি যে কোনো জায়গা থেকে অফার লেটার নিলেই হবে না। হ্যাঁ, হুম, এভরিওয়ান ইজ স্টাডিং হিয়ার বাই গিভিং দেয়ার মানি। সো অফার লেটারটা যে কোনো জায়গায় কেউ দিতে পারে, এটা যারা ভিসা অফিসার তারাও জানে। তো হুম, ফার্স্ট রিজন হচ্ছে এটা। আর সেকেন্ড রিজনটা হচ্ছে ইওর ইন্টেনশন অফ স্টাডি। আপনার লাইক আপনি অন্য একটা সাবজেক্টে পড়াশোনা করেছেন বা আপনার এক্সপিরিয়েন্স নাই, আপনি এখানে এমন একটা সাবজেক্টে আসতে যাচ্ছেন যেটার সাথে আপনার কোনো কানেকশন নাই। হুম, অথবা আফটার আপনি সায়েন্স থেকে ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন, তারপরে আপনি একটা বিজনেস কোর্সে এখানে আসছেন, কোনো হুম, কানেকশন নেই। তো এই কানেকশনটা আপনাকে বিল্ড আপ করতে হবে। যেমন আমি ছোট্ট একটু করে বলি আর কি, যে আমার আমার সাবজেক্টের সাথে আমার কিন্তু কোনো কানেকশন নেই। কোথায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কোথায় ডেভেলপমেন্ট স্টাডিজ, হুম, ইকোনমিক্স বেস্ট আমারটা, আমার মেজর ছিল ইকোনমিক্স। আর কোথায় আমার ফায়ার প্রোটেকশন ইঞ্জিনিয়ারিং, দে আর লাইক মানে আচ্ছা, খুবই ডিফারেন্ট। সেটাই ডিফারেন্ট। সো আই হ্যাভ টু মেক এ কানেকশন বিটুইন দ্যাম। তার সব থেকে মেইন বেসটা ছিল যে আই হ্যাভ ওয়ার্ক এক্সপিরিয়েন্স ফর লাইক 3 years অন দিস পার্টিকুলার ফিল্ড। সো আচ্ছা, আরো অনেক ডিটেল আছে আর কি, আমি এখন ডিটেল বলছি না, যেটা আমাদের সময়টা কম। সো ইউ হ্যাভ টু মেক এ কানেকশন। যখন আপনার এসওপিটা বা ইন্টেনশন অফ স্টাডিটা একটা হিউম্যানের কাছে একটা রিলায়েবল হবে, যে না, এই কারণে হি ওয়ান অর শি ওয়ান্টস টু স্টাডি ইন দিস সাবজেক্ট, তখন আপনি ভিসা অবশ্যই দিবে। ভিসা রিজেকশনের কোনো অনেক লাখ লাখ স্টুডেন্ট পড়ে এই দেশে। তো ভিসা রিজেকশনের আসলে কোনো চান্স নেই। তো এই দুইটা ফ্যাক্টর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর আপনার ভিসা পাওয়ার জন্য বা ভিসা রিজেকশনের জন্য।
আচ্ছা, একজন ভিউয়ার্স এখানে কোশ্চেন করছে যে তুমি যে কোর্সটা করতেছো সেটা টিউশন ফি কিরকম? আচ্ছা, আমার কোর্সে বা নর্মালি সেনেকা কলেজের এই কোর্স আপনার পার সেমিস্টার ফি অ্যাপ্রক্সিমেট $7,000 তো আচ্ছা, 7,000 ইকুইভ্যালেন্সি এখন ভাই কত রেট আমি আসলে মনে নাই বাংলাদেশে। তো কে লাইক পার ফোর টু সেমিস্টার? পার সেমিস্টার? হ্যাঁ পার সেমিস্টার আর কি। বছরে আচ্ছা। 3টা সেমিস্টার হয়, আপনার 2টা সেমিস্টার অনেক সময় করে। আর যে সামার সেমিস্টার যেটা আমার এখন ব্রেক হুম, চলতেছে আর কি, আমি সামার সেমিস্টারটা করব না আর কি, হুম, বা আমার এখন শিডিউল ব্রেক, আমি নিজে হুম। থেকে ব্রেক নেই নাই। তো এইটা এইটাতে আপনার টিউশন ফিটা কম থাকে কারণ এখানে সাবজেক্ট খুব কম অফার করা হয়, বাট মোস্টলি বছরে 2টা সেমিস্টার হয়, পার সেমিস্টার $7,000 সো এইটাকে কনভার্ট করলে যে টাকাটা আসে বাংলাদেশি টাকায় 4 লাখ বা 4.5 লাখ মতো হবে আর কি, বা 5 তা লাখ। আর এই যে তোমার যে সামার সেমিস্টার, তুমি এখন তো জি কোভিড-19 এর কারণে কোনো জব করতেছো না, যেহেতু তুমি এখন ইয়াতে ভ্যাঙ্কুভারে হ্যাঁ আছো তোমার এক জি রিলেটিভের বাসায়। কিন্তু জি যারা এই সামার টাইমে জব করতে চায় তারা তো এই টাইমে মানে ফুল টাইম জব করতে পারে। মানে স্টুডেন্টদের জন্য তো 20 আওয়ার্স পার উইক একটা ব্যারিয়ার হুম থাকে। কিন্তু এই সামার টাইমে তোমরা তো চাইলে ফুল টাইম জব করতে পারো। আচ্ছা হ্যাঁ ভাই, এখন যেটা হয় নর্মালি সামার টাইমে সবাই ফুল টাইম জবই করে, বা হুম, এই সময় যারা ক্লাস করে তারা ফুল টাইম করতে পারে। জাস্ট এই সময় কিছু কিছু ইনস্টিটিউশন আছে যে, যেমন আমার এখান থেকে আমাকে কোনো পারমিশন নিতে হয় না বিকজ আমার এখন শিডিউল ব্রেক চলতেছে। হুম, বাট আপনার যদি ক্লাস থাকে হুম, বা আপনি যদি তা অনেক ইনস্টিটিউশন রিকোয়ারমেন্টসই থাকে যে আপনি just তাদের কাছ থেকে একটা কনসেন্ট লেটার একটা নিয়ে নিলেন যে আমার এখন ছুটি বা আমার এখন সামার ভ্যাকেশন বা আমার এখন কোর্স অনেক কম। হুম, তো একটা লেটার জাস্ট ওদের কাছ থেকে নিলে আপনি এই সামার হুম। টাইমটাতে ফুল টাইম কাজ করতে পারবে স্টুডেন্টরা। মানে তখন আচ্ছা, আমাদের 20 আওয়ারের রেস্ট্রিকশনটা ওইভাবে থাকে না, এটা 40 আওয়ার্সে প্রবাবলি চলে যায়। চলে যায়। একজন জি দর্শক এখানে কোশ্চেন করছে যে জি তোমার এই কলেজে পড়ার সময় কি পার্ট টাইম জব করা যায় কিনা? এটা তো সম্ভবত ন্যাচারাল অ্যান্সার যে এটা যায়, হ্যাঁ তাই না? শিওর, এটা অনেক হ্যাঁ, ডিজারেবল এবং এটা অনেক মানে ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ ডেফিনেটলি পার্ট টাইম কাজ করা যায়। অবশ্যই পার্ট টাইম কাজ না করলে আসলে এখানে আপনার নিজেরও একটু প্রবলেম হবে। আর সবারই করা উচিত আর কি, কারণ এখানকার পড়াশোনার যে সিস্টেম তাতে আসলে সময় থাকে হাতে। তো আচ্ছা, বাট কয়েকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে ইউ হ্যাভ লাইক ইউ আর কামিং হিয়ার স্টাডি ফর মেকিং ইউর ফিউচার। তো হুম, শুধুমাত্র কাজের দিকে আপনার মনোযোগ দিয়ে হুম, আপনি যদি আপনার পড়াশোনাটা ক্ষতি হয় দেন এত টাকা খরচ করে বা এত কিছু করে এটা অনেকটা ঠিক না। তো আপনি কাজ অবশ্যই করতে পারবেন, ওনারা হিসাব করে 20 আওয়ার্স দেয় পার উইকে, হুম, যাতে আপনি পড়াশোনায় যত টাইম দিতে পারেন অবশ্যই কাজ করতে পারেন। আমিও করি। জি, আমি সেনাকাতে টিউটর হিসাবে মানে স্টুডেন্ট টিচার অ্যাসিস্ট্যান্ট হিসাবে থাকি। তো আমি আচ্ছা। নিজেও করি আর কি অন ক্যাম্পাসে। তো আপনি অন ক্যাম্পাস অফ ক্যাম্পাস বা যে কোনো সার্ভাইভিং জব যে কোনো জায়গায় আপনি জব করতে পারেন, ডাজন্ট ম্যাটার। কি পরিমাণে স্টুডেন্ট আছে তোমার এই সেনেকা কলেজে? প্রচুর। আচ্ছা, প্রচুর। মানে এক্সাক্ট নাম্বারটা মানে আমি আমি আসলে মানে জানি না। বাংলাদেশি বলতে আমি যেটা মিন করতেছি ইন্টারন্যাশনাল ও স্টুডেন্ট। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আমি যদি পার্সেন্টেজ বলি আপনাকে, মোর দেন 60% ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আচ্ছা, তাহলে এখানকার এর সব অর্থ দাঁড়াচ্ছে যে মোটামুটি কলেজ। কলেজে তুমি ইজিলি ভিসা পাওয়া যায় যেহেতু অনেক স্টুডেন্ট এখানে আছে। হ্যাঁ, ওই তো তা ভাই, ওই দুইটা ফ্যাক্টরের মধ্যে একটা যে ফ্যাক্টর তো সেনেকা কম্পিট করে, সেনেকা ইজ ওয়ান অফ দ্য রেপুটেড একটা রেপুটেড কলেজ। হ্যাঁ, আর সেকেন্ড কলেজ হচ্ছে যে এখানকার যে সাবজেক্ট সেগুলোর সাথে আসলে রিলেট করাটা অনেক ইজিয়ার আমাদের সবার জন্য, আচ্ছা। সবাই যে এ- সাবজেক্টে পড়তে আসে। এখানে আমার একজন সাবজেক্টে যেরকম ভাই, আমি হচ্ছে মোস্ট প্রবাবলি ফার্স্ট বাংলাদেশি এই সাবজেক্টে, কিন্তু আচ্ছা, অন্যান্য ডিপার্টমেন্টে কিন্তু প্রচুর আছে। এই সাবজেক্টে তোমার ডিমান্ড কেমন? মানে তুমি কেন এই সাবজেক্টটা মানে কানাডাতে তোমার তো আলটিমেট গোল হলো পিআর পাওয়া। হ্যাঁ, তা তোমার এই কোর্সটা পিআর পিআর পেতে কি কিভাবে হেল্প করবে? আচ্ছা, প্রথমত ভাই আমার যে সাবজেক্টটা সেটা হচ্ছে যে ফায়ার প্রোটেকশন ইঞ্জিনিয়ারিং, যেটা হচ্ছে হুম, এই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বা মানে অন্যান্য জায়গায়, আমাদের দেশে আমি কাজ করেছি, আমাদের দেশে এতটা এটা কনসার্ন নাই, বাট এই দেশে এটা ওয়ান অফ দ্য মোস্ট মেজর কনসার্ন। আপনার বাসায় যেরকম একটা ইলেকট্রিসিটির লাইন যেরকম ইম্পর্টেন্ট, হুম, সেরকম মানে ফায়ার সেফটি বলেন বা এটার জন্য রিলেটেড যা যা জিনিস আছে এটা অনেক ইম্পর্টেন্ট। সো এখানে এটার ডিমান্ড যদি আপনি বলেন ওইভাবে ভালো।
এটার জন্য ফিল্ডে আর পুরো কানাডাতে মাত্র একটা কলেজে পড়াশোনা করে এই সাবজেক্টটাতে। তো বুঝতেই পারছেন ভাই, কম্পেয়ার টু দা আদার ফিল্ড আমার এখানে ডিমান্ড কিরকম। সো হ্যাঁ। ইনশাল্লাহ যে যে আচ্ছা, ইচ্ছা আছে একজন, বা কাজ করার সেটা হবে। জি, একজন একজন দর্শক কোশ্চেন করছে যে সে কোথায় ডিপ্লোমা করলে ভালো, বেটার, মানে কলেজে না বিশ্ববিদ্যালয়ে? ইউনিভার্সিটি তো আমার মনে হয় না ডিপ্লোমা কোর্স করায়। ডিপ্লোমা কোর্স তো অনলি ফর কলেজ ডিগ্রি, মানে কলেজে পড়লে আপনি ডিগ্রিটা পাবেন আর কি। তো আচ্ছা। এই ক্ষেত্রে যেটা বলা যেতে পারে, এটা হচ্ছে আপনার উদ্দেশ্যের উপর ডিপেন্ড করবে। হুম, প্রথম কথা হচ্ছে, আপনি যদি মনে করেন যে ইউ ওয়ান্ট টু বি আ ইন ফিউচার ইউ ওয়ান্ট টু বি এ বিজনেসম্যান অর ইউ ওয়ান্ট টু ডু আ জব, সার্ভিস হোল্ডার বা প্রফেশনাল পার্সন হতে চান ইন এ সেন্স, তাহলে আমি যেটা বলবো যে আপনার জন্য কলেজের ডিগ্রিটা বেটার, কারণ এটা মোর প্র্যাকটিক্যাল, আপনাকে প্র্যাকটিক্যাল ফিল্ডের জন্য ক্রিয়েট করবে। হুম, আর যদি আপনি ভাবেন যে না, আমি জানি না আমি কি করবো, আই ওয়ান্ট টু বি লাইক আমি একাডেমিক পার্সন হতে পারি, বা আমি হায়ার স্টাডিজ করবো আরো বেশি অনেক দিন ধরে, হুম। তাহলে ডেফিনেটলি গো ফর ইউনিভার্সিটি, কারণ ইউনিভার্সিটি থেকে না, অপরচুনিটি অবশ্যই কিছু কলেজের থেকে কিছু বেশি। ইউনিভার্সিটি ডিপ্লোমা অফার করে, কিন্তু যেটা ওই যে তুমি যেটা বললা যে আচ্ছা আসলে, আচ্ছা আচ্ছা, সরি, তাহলে আমার আসলে জানা ছিল না আর কি। হ্যাঁ, আসলে হ্যাঁ যেটা হচ্ছে যে তোমার হয়তো আহ, যে ডিপ্লোমা কোর্সটা ওই ইউনিভার্সিটি ওইভাবে অফার করতেছে না, প্লাস এরকম হতে পারে যে তোমার হয়তো সেই পরিমাণ ফান্ড নাই যে তোমাকে ইউনিভার্সিটিতে নর্মালি কিন্তু তোমার একটু ফিটা বেশি থাকে। হ্যাঁ, হয়তো হ্যাঁ, ফান্ড শিওর, নাই, তুমি ডেফিনেটলি। ওখানে ভর্তি হওয়ার, কলেজটা তোমার কাছে চিপার মনে হতে পারে। সেটা জি নির্ভর জি। করবে তোমার পকেটের অবস্থা। আমি যতটুকু আমি যেটা যেভাবে ভাবি আর কি। হ্যাঁ, এটা 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 তো ওয়ান অফ দ্য মেজর ফ্যাক্টর। হ্যাঁ, আবার অনেক ইউনিভার্সিটিতে অনেক সময় অনেক ফান্ডিং, স্কলারশিপের অপশনও থাকে আর কি। হুম, হুম, মানে অনেস্টলি যেটা বলবো যে অবভিয়াসলি এভরিওয়ান শুড টার্গেট ফর ইউনিভার্সিটি ফার্স্ট। আমি হুম, ইউনিভার্সিটির জন্য ফার্স্টে টার্গেট করেছিলাম, হুম, বাট ইফ ইউ হ্যাভ সাম ফাইন্যান্সিয়াল লাইক লিমিটেশন, এবং তাহলে কলেজে আসলেও আসলে ভাই রিয়েলি ওইভাবে কোনো ম্যাটার করে না আর হুম, কি এখানে। হ্যাঁ, এখানে এভরিওয়ান সেজ লাইক দিস ইজ লাইক, মানে ইউনিভার্সিটি বা কলেজ যেটাই বলেন, সবার কাছে এটা একটা স্কুল, লাইক স্কুলিং, মানে ইউ হুম। আর স্টাডিং হিয়ার। সো আলটিমেটলি কোনো ডিফারেন্স নাই, বাট লাইক ইউনিভার্সিটি হলে ডেফিনেটলি ইউনিভার্সিটি ইজ ইউনিভার্সিটি এন্ড কলেজ ইজ কলেজ। সো ফার্স্ট টার্গেট ইউনিভার্সিটি হওয়া উচিত। আচ্ছা, এখন আরেকটা কোশ্চেন, তুমি কি কোনো এজেন্সি থ্রুতে আসছো নাকি নিজের ফাইল নিজেই প্রসেসিং করছিলা? না, আমি ভাই কমপ্লিটলি নিজেই সবকিছু করেছি, এবং আচ্ছা, সবাইকে আমি সবসময় সেটা বলি আর কি, কোনো দরকার নেই কোনো এজেন্সির কাছে যাওয়ার। কারণ আচ্ছা। এখনকার দিনে মোটামুটি যারা পড়তে আসতে চায় দেশের বাইরে, হুম, সবাই আমরা কম্পিউটার চালাতে জানি, ইন্টারনেট সবাই চালাতে জানি। হুম, এবং কানাডিয়ান গভর্নমেন্টের ওয়েবসাইট, যেটা ভিসা প্রসেসিং এর জন্য, এবং প্রত্যেকটা ইউনিভার্সিটি বলেন বা কলেজ বলেন, সবার যে প্রসিডিওরটা অ্যাডমিশন ক্রাইটেরিয়ার জন্য অনেক ইজি এবং অনেক ট্রান্সপারেন্ট। মানে আপনার শুধু একটাই হেল্প লাগবে মানুষের কাছ থেকে, সেটা হচ্ছে পেমেন্ট করার সময় ক্রেডিট কার্ড, যেটাও অনেক ব্যাংক আছে টেম্পোরারিলি ক্রেডিট, মানে আপনার সেভিংস অ্যাকাউন্টের উপর ডিপেন্ড করে টেম্পোরারি ক্রেডিট কার্ড দেয়। So ওটার হুম। জন্য কারো কাছে যাওয়া লাগবে না। যদি একটু ধৈর্য নিয়ে যদি ওয়েবসাইট গুলো ভালো মতো স্টাডি করা যায়, সব ইনফরমেশন দেওয়া থাকে, প্রত্যেকটা জিনিস আপনাকে ইভেন বাসা থেকেও বেরোতে হবে না। আমি শুধুমাত্র আমার ভিসা অ্যাপ্রুভ হওয়ার মানে আগে, মানে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য একবার গিয়েছিলাম ভিএফএস এ, এবং ভিসা অ্যাপ্রুভ হওয়ার পরে আমি পাসপোর্টটা জমা দিতে গিয়েছিলাম, যেহেতু আমি ভিসাটা অনলাইনে অ্যাপ্লাই করেছিলাম আর কি। এছাড়া আপনার বাসা থেকে বের হওয়ার কোনো দরকার নেই, ইউ ক্যান ডু দরকার। এভরিথিং ফ্রম ইওর হোম। তো তুমি কি আমাকে একটু মানে তোমার পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ আচ্ছা, কি আমাদেরকে একটু বর্ণনা করতে পারবা? তুমি কি হ্যাঁ করছিলা শিওর। প্রথম মানে এ টু জেড? আচ্ছা, প্রথমত আমি মানে মানসিক ভাবে এবং ফাইন্যান্সিয়ালি ভাবে ঠিক করছি যে আমি কানাডাতে পড়তে যাব আর কি। তার পিছে আহ, আর আমি এর মধ্যে একটু ছোট্ট করে বলে রাখি, সেটা হচ্ছে আমি ইউএসএ তেও আমার একটা অ্যাডমিশন হয়েছিল আর কি, একটা আচ্ছা। ইউনিভার্সিটিতে, ক্যাল পলি পলিটেকনিক ইনস্টিটিউট, এটা ক্যালিফোর্নিয়াতে। এটা অনেক রেপুটেড। কিন্তু আমি তারপরেও কানাডাতে আসছি জাস্ট বিকজ অফ এখানকার ভিসা পাওয়ার চান্সেসটা বেশি। অ্যান্ড যেহেতু আমার যে কোর্সটা এটাতে আসলে ডিরেক্টলি আমাকে অ্যাডমিশনের পরে আমাকে কোনো স্কলারশিপ অফার করা হয় না। যে হুম, গ্রাজুয়ালি আমাকে এখানে করা হচ্ছে যে তুমি টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকো, তোমার টিউশন ফি এত পার্সেন্ট রিডাকশন হবে বা এত টাকা তুমি এখান থেকে ইনকাম করতে পারবা। সো
তো সেক্ষেত্রে আপনারা সবাই জানেন যে ইউএসএ ভিসা রিজেকশনের রেটটা বেশি আর কি সেলফ ফাইন্যান্স স্টুডেন্টের জন্য, কিন্তু কানাডার ক্ষেত্রে সেলফ ফাইন্যান্সের জন্য এরকম কোনো সমস্যা নেই। তো ফার্স্ট অফ অল আমি মেন্টালি ফিক্সড করছি যে আমি কানাডাতে পড়তে আসবো। সেকেন্ড অফ অল ফাইন্যান্সিয়াল ব্যাপারে আসতেছি, এটা মনে হয় মানে আমরা একটু পরে ডিসকাস করি। তো এটার দিক থেকে আগে আমি ঠিক হয়েছে যে ফাইন্যান্সিয়ালি আমি এখানে পড়তে আসবো। সেকেন্ড প্রসিডিউর হচ্ছে আমি কোন সাবজেক্টে পড়তে যাব সেটা নিয়ে একটু অ্যানালাইসিস করা, এখানকার যে জব ওয়েবসাইট গুলো আছে ওখানে যে দেখা যে এই ফিল্ডের জব কেমন আছে, পরিচিত মানুষজনের সাথে কথা বলা, এরপরে এটা কোন ইনস্টিটিউশনে পড়লে ভালো সেটা নিয়ে একটু অ্যানালাইসিস করেছি আমি। তো আমি দেখলাম যে আমার দুইটা ইনস্টিটিউশন আছে আমার সাবজেক্টে পড়ার জন্য, যেহেতু আমি এই বয়সে পড়তে আসতে চাচ্ছি, সো আমার ক্যারিয়ারটাই মেইনলি ইম্পর্টেন্ট। সো আই স্টাডিড দ্যাট। তো যেটা আমি লাইভের শুরুতেই বললাম ইউনিভার্সিটির সাথে কথা হয়েছে, বাট ক্রাইটেরিয়া ফিল আপ হয় নাই দেখে তারপরে আমি সেনেকাতে কনভার্টেড হয়েছে। সো লাইক এইভাবে প্রথমে আমি ডিটারমাইন করে আমার কলেজটা ফিক্স করেছি। এরপরে সব প্রসিডিউরটা আমি কলেজের ওয়েবসাইটে গিয়েছি, ডিপার্টমেন্ট সেকশনে গেছি, ওখান থেকে সব ওভারভিউ পড়ে কারা কারা এখানে পড়ে, কি প্রসিডিউর, ওখানে অ্যাপ্লাই বাটন আছে, ওখান থেকে যা যা ইনফরমেশন লাগে সবকিছু আমি ফিল আপ করে, যা যা ডকুমেন্টস লাগে স্ক্যান করে সবকিছু আপলোড করে দেওয়ার পরে জাস্ট অ্যাপ্লাই করে 62 ক্যাট দিয়ে অ্যাপ্লাই করতে হয় আর কি, মোটামুটি সবার ক্ষেত্রে এটা ফিক্স দিয়ে আমি অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করার পরে কয়েকদিন ওয়েট করার পর যখন আমি অফার লেটারটা পাই, ওখানে সব ডেডলাইনও লেখা থাকে, প্রত্যেক সেমিস্টার ডেডলাইন কবে, নেক্সট সেমিস্টার ডেডলাইন কবে। অ্যাপ্লাই করার পর যখন আমি অফার লেটার পেলাম, অফার লেটার পড়ার পর আমার ভিসার প্রসেসিংটা শুরু হলো। তো ভিসা প্রসেসিং এর শুরুতে আমাদের ফেসবুকে অনেক স্টুডেন্ট কমিউনিটি বেসড অনেক গ্রুপ আছে আর কি, সব গ্রুপে আমি অ্যাটাচ ছিলাম। সেই রকম কোনো গ্রুপ থেকে যেমন ওখান থেকে অনেক ইনফরমেশন আমি পাই যে কি কি ধরনের ভিসা রিজেক্ট হয়, কি কি ডকুমেন্টস দিতে হয়। তো তারপর আমি দেখলাম যে সবকিছু আসলে কানাডিয়ান গভর্নমেন্টের ওয়েবসাইটে সবকিছু লেখা আছে। আমরা জাস্ট ধৈর্য নিয়ে পড়ি না দেখে আমরা আসলে জানি না, আমরা চাইলে একটু আমাদেরকে মুখে মুখে কেউ বলুক তাহলে আমরা বুঝবো আর কি। তো আমিও সেই জায়গায় ছিলাম, আমিও অনেকের কাছ থেকে কথা শুনেছি, এরকম অনেকে ভিডিও দেখছি যে কি কি করতে হয়। তো যেটা দেখলাম যে ওয়েবসাইটে সব লেখা আছে। তো ওয়েবসাইটে যে যে রিকোয়ারমেন্টস থাকে আপনার ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে আপনার অ্যাডমিশন অফার লেটার, আপনার এসওপি, আপনি কেন পড়তে চাচ্ছেন, আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যান কি, তারপরে আরো রিকোয়ার্স অনেক ডকুমেন্ট আছে। ডকুমেন্ট গুলো আমি একটা একটা করে সর্ট আউট করি, সবকিছু ডকুমেন্ট গুলো যেগুলো বাংলাতে ছিল সেগুলো নোটারি করে ট্রান্সলেট করতে হয় সবকিছু। এই ডকুমেন্টস গুলো রেডি করে আমি যেটা দেখলাম যে আই ক্যান অ্যাপ্লাই অনলাইন, যেহেতু আমাদের এম্বাসি নাই বাংলাদেশে, তো আপনি ইজিলি অনলাইনে ভিসা অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি সব ডকুমেন্ট গুলো আমি সুন্দর মতো সাজায় একটা ফাইল রেডি করে আমি অনলাইনে অ্যাপ্লাই করি উইথ মাই ক্রেডিট কার্ড সবকিছু। তারপরে মানে এটা অনেক ফাস্ট ছিল, কারণ আমি আসলে ভাই ইউএসএ আর কানাডার মধ্যে এরকম ব্যাক এন্ড ফোর্থ করতে করতে আই ওয়েস্টেড সো মেনি টাইম। তো আমি একদম লাস্ট মোমেন্টে ভিসা অ্যাপ্লাই করি। তো অনলাইনে যেটা হচ্ছে আমার সাথে যারা ম্যানুয়ালি ভিসা অ্যাপ্লাই করেছে, যে ভিএফএস এ ফিজিক্যালি যে অনেকে পেন অ্যান্ড পেপারে বেশি বিশ্বাসী অনলাইনে, তো তাদের থেকে আমার ভিসা মিনিমাম 2 থেকে 3 উইক আগে আমি তাদের থেকে ভিসা পেয়ে গেছি। হ্যাঁ, এবং সবারই কিন্তু একই প্রসেস, ভিসা মানে কনফার্মেশন লেটারটা অনলাইনে চলে আসে, সবার কাছে চলে আসে, সবাই অনলাইনে আপডেট পায়, তারপরেই সবকিছু বুঝতে পারে। তো ওটা আসার পরে, ওটা আসার আগে মানে আমি যখন ফাইলটা অনলাইনে সাবমিট করি তার 1 উইক পরে আমাকে হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য ভিএফএস এ আসতে বলে, গুলশান 2 ঢাকায়। তো আমি যেটা একটা জিনিস অ্যাডভান্স করেছিলাম সেটা হচ্ছে যে আমি ভিসা অ্যাপ্লিকেশন করার আগে আমি মেডিকেলটা করে নিয়েছি আর কি। আচ্ছা। তো না হলে আমাকে পরে আবার ওয়েট করতে হয়, ওনারা ভিসা অ্যাপ্লিকেশন পাওয়ার পরে আপনাকে একটা মেডিকেল করার জন্য আপনাকে একটা ইনভাইটেশন লেটার দেয়। তো আমি ওটা আগেই করেছি আপফ্রন্ট, মানে মেডিকেল টেস্ট আমি করে মেডিকেল টেস্ট সো দ্যাট আই ক্যান সেভ মাই টাইম। তো তারপর আমাকে যখন ওনারা ফিঙ্গারপ্রিন্ট দিতে বললেন, তারপর আমি ভিএফএস এর যে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে এসেছি, আমাকে কোনো এক্সট্রা পে করতে হয় না, ভিসা অ্যাপ্লিকেশন ফি এর সাথে সবকিছু ইনক্লুডেড, সো ইউ ডোন্ট হ্যাভ টু পে এনিথিং। সো এরপরে যখন আমার হচ্ছে যে সরি আমি একটু ভুল বলছি, মানে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময় আপনাকে একটা সাডেন অ্যামাউন্ট ভিএফএস কে পে করতে হয়, যেটার সাথে হচ্ছে পরবর্তীতে যদি আপনার ভিসা অ্যাকসেপ্টেড হয় তাহলে পাসপোর্ট জমা দিতে হয়, ওনারা পাসপোর্টটা সিঙ্গাপুরে স্ট্যাম্প লাগায় নিয়ে আসেন, তখন আপনাকে কোনো পে করতে হয় না। বাট আমি প্রথমে ভিসা অ্যাপ্লিকেশন করার সময় একটা পে করেছি, এরপরে লাইক
ওনারা আমাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে বললেন, আমি ফিঙ্গারপ্রিন্টে বায়োমেট্রিক দিয়ে আসলাম, ফিঙ্গারপ্রিন্ট ছবি টবি সব বিএফএস এ। ওরা সবকিছু করছে। হ্যাঁ, ভিএফএস এ দিয়ে আসছি। দিয়ে আসার লাইক 15-20 দিন পরে ওনারা আমাকে কনফার্মেশন লেটার পাঠায় যে ভিসা অ্যাকসেপ্টেড হয়েছে। তারপরে আমি আবার ভিএফএস এ যেয়ে আমার পাসপোর্টটা জমা দিয়ে আসি। আচ্ছা। পাসপোর্ট জমা দেওয়ার ভাইয়া 3 to 4 ওয়ার্কিং ডেজ এর মধ্যেই চলে আসে, ব্যাক করে চলে আসে। সো এরপরে আপনি অ্যাপ্লাই করবেন আর কি। এইভাবে এই প্রসেসটা আসলে ইন সামারি এটাই ছিল। বাট সবসময় একটা কথাই বলে যে এটা কমপ্লিটলি প্রসেসটা একটু যদি ধৈর্য নিয়ে নিজে নিজে করা যায়, দিস ইজ নট সো হার্ড এন্ড দিস ইজ সো ইজি। তোমাকে তো এক সেমিস্টার বা 2 সেমিস্টারের ফি বাংলাদেশ থেকে পে করতে হয়েছে নাকি? ফার্স্ট সেমিস্টারের ফি। ফার্স্ট সেমিস্টারের এটা ফি এটা মোটামুটি এখন সব জায়গার মানে সব ইনস্টিটিউশনে এখন মোটামুটি ম্যান্ডেটরি হয়ে গেছে, কারণ অনেকে দেখা যাচ্ছে যে মানে এখানে অনেক ফ্রড কেস ছিল আগে প্রিভিয়াস, এই জন্য এখন প্রবাবলি ওনারা সবাই ফার্স্ট সেমিস্টার ফিটা পে করতে বলে। বাট এটা কমপ্লিটলি রিফান্ডেবল, আপনার যদি ভিসা না হয় ওরা এই সেমিস্টার ফিটা আপনাকে কমপ্লিটলি রিফান্ড করে দেয়। রিফান্ড করে দিবে। সো আচ্ছা, এটা পে করতে কারো কোনো সমস্যা হওয়ার কথা না, যাদের আসলে পড়ার ইন্টেনশন পড়ার ইন্টেনশন আছে। আর এই তুমি যদি কিছু মনে না করো যে জি আসলে কি শিওর। পরিমাণ ব্যাংকে টাকা দেখিয়েছিলে, যদি এটা তোমার আচ্ছা, বলতে না 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 না, চাও তাহলে সমস্যা আমি নাই ভাই। স্কিপ করতে পারো। না না, ইটস ওকে, ইটস ওকে। আসলে জিনিসটা হচ্ছে, আমি তাহলে একটু টেকনিক্যালি কথাটা বলি আর কি। সেটা হচ্ছে যে আপনার যে সেমিস্টার ফি, লাইক ওনারা আপনাকে অফার লেটারের সাথে আপনাকে পার সেমিস্টার কি রকম খরচ হবে সেটার একটা ফাইন্যান্সিয়ালি আপনাকে পাঠিয়ে দিবে অফার লেটারের সাথে। তো আমি ধরলাম আমার পার সেমিস্টার ফি 7,000 মানে কানাডিয়ান ডলার। তো মাল্টিপ্লাই বাই আপনার কয়টা সেমিস্টার, 2 বছরের কোর্সে 4টা সেমিস্টার, 3 বছরের কোর্সে 6টা সেমিস্টার। তো 7,000 ইন্টু 6, এটা হচ্ছে আমার টোটাল সেমিস্টার ফি, যেটা আমাকে এডুকেশন পারপাস দিতে হবে। প্লাস ওনারা সাথে আপনার 1 বছরের থাকা খাওয়ার যে খরচটা সেটা দিতে হয়। সেটাও আপনাকে, ধরেন আমার অফার লেটারে সেটাও লেখা ছিল যে অ্যাজ পার অন্টারিওর কারেন্ট ইকোনমিক কন্ডিশন, ফর এ স্টুডেন্ট 1 year's like accommodation and food bill approximate 11,000 Canadian dollar. এটা প্রভিন্স ওয়াইজ ডিপেন্ড করে, যেমন আপনার টরন্টো বা ব্রিটিশ কলম্বিয়াতে একটু বেশি, বা অন্যান্য অন্যান্য প্রভিন্সে একটু কম হতে অনেক পারে। কম, বাট হ্যাঁ, অনেক কিছু ভ্যারিয়েবল লাইক, প্রভিন্স আছে, অনেক সিটি আছে প্রচুর হ্যাঁ কম থাকে, হ্যাঁ, সেটা নির্ভর হ্যাঁ, করে কোন 10 to সিটিতে আছে। 11,000 US সরি কানাডিয়ান ডলার ফর লাইক 1 year। হ্যাঁ, সো আমার সেই সেমিস্টার ফি প্লাস এই টাকাটা মিনিমাম থাকতে হবে আমার অ্যাকাউন্টে। প্লাস এর বেশি যদি আপনি কিছু রাখতে পারেন, যেমন এর সাথে আমাদের বাংলাদেশি 5 লাখ টাকা থাকে, যে আপনার এয়ার ফেয়ার বা আদার্স কস্ট। সো আমার সেমিস্টার ফি প্লাস 11,000 প্লাস সামথিং, তো এই পরিমাণ টাকাটা দেখালেই হয়। এখানে অনেকের একটা মিসকনসেপ্ট আছে যে আমার এত কোটি টাকা দেখাইতে হবে, এত কোটি টাকা দেখাইতে হবে, এরকম কিছু না। এখানে ফাইন্যান্সিয়াল দুটো ফ্যাক্টর, সেটা হচ্ছে যে আপনার, ওরা দেখতে চায় যে আসলে একটা পার্সনের এখানে এডুকেশনাল কস্ট বেয়ার করার মানে ক্যাপাবিলিটি আছে কিনা। আপনার এই টাকাটা অ্যাকাউন্টে থাকতে হবে। প্লাস ওরা আরেকটা জিনিস দেখতে চায়, সেটা হচ্ছে ভিসার জন্য। সেটা হচ্ছে আপনার এটাকে ওদের টার্মে বলা হচ্ছে কান্ট্রি টাই, যে আপনি যে পড়াশোনার পরে আপনার দেশে ফেরত যাবেন তার রিজন আছে কিনা কোনো। আপনি যদি আপনার সবকিছুই বিক্রি করে দিয়ে এটার জন্য পড়তে আসতে চান, স্টুডেন্ট ভিসাতে আসতে চান, দেন দে ওন্ট অ্যাকসেপ্ট। তুমি তো পিআর নিয়ে আসতেছো না এখানে, তুমি স্টাডি করতে আসতেছো। ওনাদের কাছে যেটা হচ্ছে যে তুমি স্টাডি করে একটা সাডেন টাইমের পরে ইউ উইল গো ব্যাক। এটা আমাদের লাক, আমাদের প্রিভিলেজ যে ক্যানাডিয়ান গভর্নমেন্ট আমাদেরকে এখানে পিআর পাওয়ার মতো একটা রেডি মানে সিস্টেমটা আমাদের জন্য করে দিয়েছে আর কি। তো যেটা হচ্ছে যে আপনার কান্ট্রি টাইটা দেখতে হয়, মানে কান্ট্রি টাইটা হচ্ছে যে আমার প্যারেন্টস থাকে, আমাদের প্যারেন্টস এর এরকম ওয়েলথ আছে আর কি, বা আমার এই রিজন আছে যে রিজনে আমাকে বাংলাদেশে ব্যাক করতে হবে। আবার এই কান্ট্রি টাইটা দেখতে হয়, এটার জন্য হয়তো বা অ্যাসেট দেখাতে হয়, সেই অ্যাসেটের ভ্যালুয়েশনও করতে হয় সিএ ফার্ম থেকে। এটা ছোট্ট একটা প্রসেস, এটা বড় কোনো কিছু না। তো ওইটাতে আপনার অ্যাসেট ভ্যালুয়েশনের একটা ব্যাপার থাকে। ওই অ্যাসেট ভ্যালুয়েশন ব্যাপার ছাড়া আপনাকে যদি আপনি যদি মানে স্ট্রেট কাট বলেন যে আপনার কি পরিমাণ লিকুইড ক্যাশ দেখাতে হয়, তাহলে আমি যেটা বললাম, টিউশন ফি প্লাস 1 year লিভিং কস্ট প্লাস সামথিং কিছু, মানে 2-3 হাজার কানাডিয়ান ডলার এক্সট্রা,
এটা যদি আপনার অ্যাকাউন্টে একটা রিলায়েবল সোর্স থেকে থাকে, হুম, হঠাৎ করে মানে ধরেন জিনিসটা হচ্ছে কি এরকম যে ব্যাংক অ্যাকাউন্টটা চেক করে আর কি, যে এই টাকাটা কি আসলে আপনার কিনা। এটা বোঝার কিছু ওনাদের কিছু বেস লাইন থাকে, যে হঠাৎ করে টাকাটা কোথা থেকে আসে নাই, বা টাকাটা আমি আমার পার্সোনাল এক্সাম্পলটাই দেই আর কি, মানে হুম, অনেক প্র্যাকটিক্যাল হবে কথাটা। সেটা হচ্ছে যেমন দেখা যাচ্ছে আমি 3 বা 4 বছর ধরে জব করছি, আমার অ্যাকাউন্টে রেগুলার একটা পরিমাণ টাকা ট্রানজাকশন হচ্ছে এবং টাকাটা আস্তে আস্তে সেভিংসে জমা হচ্ছে, এবং হুম, এরপরে যে টাকাটা থাকে সেটা দেখা যাচ্ছে যে আমার বাবার অ্যাকাউন্ট থেকে বা আমার মার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হয়েছে সরাসরি। ওখানে তো ডিটেল লেখা থাকে হুম, সবকিছু, যে হুম, হুম, অ্যাকাউন্ট হুম, ট্রান্সফার সেটাই। হয়েছে কিভাবে বা ডিপোজিট। তো রিলায়েবল মানে ওনাদেরকে জাস্ট থিঙ্ক যে আপনি ভিসা অফিসারের জায়গায় বসে আছেন, সামওয়ান অ্যাপ্লাইড টু ইউ, আপনি তার ব্যাংক স্টেটমেন্ট চেক করছেন, তারপর টাকাটা কই থেকে আসছে। সো এটা তো রিলায়েবল অনেকভাবে হতে পারে, প্যারেন্টস দিতে পারে, বা দেখা হুম, যাচ্ছে যে আপনার প্যারেন্টস একটা, বা আপনি একটা জমি বিক্রি করতেছেন, বা কোনো একটা সোর্স থেকে, রিলায়েবল সোর্স থেকে টাকাটা আসতেছে, সেটার একটা ডকুমেন্ট আছে আপনার কাছে। এটা যদি শো করা যায়, দ্যাটস এনাফ। আপনার কোটি কোটি টাকা দেখানোর কোনো দরকার নেই। আপনি যদি 20 লাখ টাকা টিউশন ফি হয়, আপনি হুম, সবকিছু মিলে 30 লাখ টাকা দেখান, আমি যে টাকা শো করেছি আমার টিউশন ফি এবং 1 বছরের পরে আমার জাস্ট 3 লাখ টাকা এক্সট্রা ছিল আর কি, অনেস্টলি। আমি হুম। অত টাকা শো করতে পারি না, কিন্তু যেহেতু আমি নিজে যে তুমি আমার টিউশন ফিটা তোমার কথা অনুযায়ী দিচ্ছি। তো পুরো টিউশন ফির টাকাটা ব্যাংকে থাকতে হবে। আমি অনেকের কাছ থেকে শুনেছি যে পুরো মানে পুরো কোর্সের টিউশন ফি না থাকলেও চলবে 1 বছর বা 2 বছর। এই ধরনের কি আদৌ কি এটা ঠিক কিনা আমি তোমার কাছে জানতে চাচ্ছি। ভাই এটা আসলে অনেক কনফিউজিং ব্যাপার, কারণ হুম, ওনাদের ওয়েবসাইটে ডিরেক্টলি লেখা আছে যে আমি যে কথাটা বললাম, যে আপনার হোল টিউশন ফিটা এবং এত টাকাটা, এই টাকাটা শো করতে হবে। মানে একটা ওনারা বলে যে, ওনাদের ল্যাঙ্গুয়েজটা আমি ভুলে গেছি এই মুহূর্তে, অনেক আগে দেখাতো যে হুম, সাফিসিয়েন্ট অ্যামাউন্ট। সাফিসিয়েন্ট ওয়ার্ডটা মিনিংই কিন্তু হচ্ছে যে আপনার পড়াশোনার হোল খরচ, রাইট? আচ্ছা, তো ওইভাবে যদি কেউ ভিসা পেয়ে থাকে দেন দ্যাটস আ লাক, বাট আমার মনে হয় না যে দ্যাটস ট্রু। কারণ হুম, অনেকে অনেক মানে ইনসাফিসিয়েন্ট ফান্ড শো করার জন্য ভিসা রিজেকশন, যাদের ভিসা রিজেক্ট হয়, আমি অনেক হুম, রিজেকশন লেটারও দেখেছি আর কি। প্লাস এখানে আসার পরে আমাকে অনেকেই জিজ্ঞেস করে, বা অনেকেই ফোন টোন দেয় বা ফেসবুকে নক দেয় যে ভাই আমার এই প্রবলেম হয়েছে, বা এটা হয়েছে, ওটা হয়েছে। তো হুম, রিজেকশনের জন্য কিন্তু ওনারা রিজন লিখে দেয় যে আপনার ভিসাটা কেন রিজেক্ট হয়েছে। তো হুম, ওখানে তো লেখা থাকে যে আই ডোন্ট, দ্য ভিসা অফিসার, হি অর শি ডোন্ট থিঙ্ক দ্যাট he or she has the ability to continue his study here আচ্ছা। financially. So definitely that's a wrong thing, কারণ আপনাকে টাকাটা শো করতেই হবে যে মানে এই টাকা দিয়ে আপনি এখানে পড়াশোনা করতে পারবেন নাকি। টাকা ট্রান্সফার করতে হবে না, কিছুই করতে হবে না, জাস্ট শো ইট, দ্যাটস ইট। এটা এরকম কোনো ইয়ে আছে যে মানে ম্যান্ডেটরি জিনিস আছে, বা তুমি কি মনে করো কিনা যে ব্যাংকে আচ্ছা, এই হ্যাঁ। টাকাটা 6 মাস থাকতে হবে বা 1 বছর বা 3 বছর? হুম, অনেকে হয় হুম, কি যে দেখা গেছে যে তার হয়তো টাকাটা আছে, সে এক করে জি। রাখে নাই, বিভিন্ন অ্যাকাউন্টে ছড়াই ছিটিয়ে আছে, আচ্ছা, আচ্ছা। বা হয়তো কারো কাছে সে টাকাটা পায়, হ্যাঁ, টাকাটা হুম, হুম, এখন হুম, সে হুম, হুম, কালেক্ট হুম, হুম। করছে, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। এই ধরনের কোনো কিছু কি তোমার কোন ফ্যাক্টর কাজ করে কিনা? হ্যাঁ, এখানে একটা ফ্যাক্টর আমাদের ওয়েবসাইটে খুব স্পষ্টভাবে লেখা আছে যে হুম, টাকাটা একটা সার্টেন টাইম পর্যন্ত থাকতে হবে। সেটা হচ্ছে উনারা বলে হচ্ছে 3 মান্থস, প্রবাবলি হুম, 3 থেকে 4 মান্থ। আচ্ছা, আমার পার্সোনালি যদি বলি, আমার মেজরিটি অফ দ্য মানি আমার অ্যাকাউন্টে ছিল হচ্ছে 4 মান্থস প্লাস। মানে আচ্ছা, আমি যখন ডিসিশন নিয়েছি, তো হুম, আমি যেটা বললাম যে আমি আগে ফাইন্যান্সিয়ালি স্টেবল চিন্তা করছি, তখন আমার যে অ্যামাউন্টটা লাগবে আমি সেটা আমার বাবা বা আমার মা, যেহেতু আমি 18 প্লাস অ্যাডাল্ট, তো হুম, আমি আমার নিজের অ্যাকাউন্ট শো করতে পারছি আর কি। অনেকে আচ্ছা, থাকে যে ইন্টারমিডিয়েট করে আসে যাদের এজ 18 এর নিচে, তাদের হুম, ক্ষেত্রে বাবা মার অ্যাকাউন্ট শো করতে হয়। তো তাদের বাবা মার অ্যাকাউন্টে জিনিসটা হচ্ছে টাকাটা মোটামুটি 4 মাস থাকলেই এনাফ। এনাফ, এখানে জিনিসটা হচ্ছে যখন আমাদের ভিসা অ্যাপ্লিকেশন করি আমরা, তখন ওখানে একটা ফাইন্যান্সিয়াল এক্সপ্লেনেশন লেটার লিখতে হয় যে আমার হুম, টাকার সোর্সটা কই থেকে এসেছে, আপনাকে ট্যাক্স রিফান্ডের বা ট্যাক্স সার্টিফিকেট জমা দিতে হয় সবকিছুতে। হুম, হুম, সো ফ্যাক্টর ওয়ান হচ্ছে যে টাকার সোর্সটা রিলায়েবল কিনা। আমি যেটা আপনাকে বললাম ভাই, আমার টাকাটা ছিল হচ্ছে যে একটা 4 মাসের মতো, বাট আমার সোর্স গুলো ছিল রিলায়েবল, এবং আমার ট্যাক্স রিফান্ড করা ছিল প্রত্যেকটা অ্যামাউন্টের উপরে। তো যখন ওনারা চেক করে যে আপনার ট্যাক্স সার্টিফিকেট ঠিকঠাক করা আছে এবং হুম, আপনার সোর্সটা অলমোস্ট রিলায়েবল, তখন আসলে না ওই 3 মাস 4 মাস থাকলেই হয়, তখন আসলে ওই 1 বছর থাকতে হয় না। এটা হচ্ছে হুম, ফর লিকুইড মানি, সেভিংস অ্যাকাউন্টের জন্য।
আরেকটা কথা হচ্ছে আমার অ্যাকাউন্টটা কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট ছিল, ইট ওয়াজ নট ইভেন সেভিং অ্যাকাউন্ট। হ্যাঁ, আচ্ছা। কারণ স্যালারি অ্যাকাউন্ট ভাই সবসময় কারেন্ট অ্যাকাউন্টই হয় প্রথম। হুম, তো যেটা হচ্ছে যে আমি ওই অ্যাকাউন্টটাই শো করেছি, বিকজ এটা একটা স্ট্যাবিলিটি আছে, এটা একটা রিলায়েবল অ্যাকাউন্ট, এটা একটা। হুম, আর হুম, সেকেন্ড থিং হচ্ছে ওনারা হচ্ছে যে ওই সঞ্চয়পত্র অ্যাকসেপ্ট করে হুম, বা এফডিআর ও অ্যাকসেপ্ট করে। এফডিআর তো অবভিয়াসলি এফডিআর এর টাইমটা হতে হয় যে ম্যাচুরিটি টাইম থাকে একটা, হুম, নিউ হুম, এফডিআর দিলে সেটা রিলায়েবল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। হুম, তো আপনার যদি মানে ফান্ডিং সোর্স ঠিক থাকে, হুম, রিলায়েবল থাকে, হুম, এবং এরপরে যদি মোটামুটি একটা সাডেন অ্যামাউন্ট টাইম পর্যন্ত অ্যাকাউন্টে টাকাটা থাকে, বা আপনি যদি সেভিংস অ্যাকাউন্ট বা লাইক ওই সেভিংস অ্যাকাউন্টে যদি একটা ভালো ম্যাচুরিটি থাকে এবং হচ্ছে যে আপনার সঞ্চয়পত্র থাকে, সঞ্চয়পত্র তো অলওয়েজ রিলায়েবল ওনাদের কাছে, কারণ হুম, এটা একটা মানে গভর্নমেন্টের প্রপার্টি। হুম, হুম, সো হুম, তাহলে আর এসব নিয়ে কোনো প্রবলেম হয় না। হয় না। এই তো মানে এরকমই থাকে, ওই 1 বছর ফেলে রাখতে হবে এরকম কোনো কিছু না। আর একটা ভুল আমরা সবাই অনেকে যেটা করে আর কি, মানে আমার নিজের পরিচিত অনেক ক্লোজ মানুষজনকে আমি মানে করছে আর কি, বাট এটা জিনিসটা প্রসেসটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে আমার কাছে আপাতত টাকা নাই, বা হুম, হুম, ইনস্ট্যান্ট আমার কোনো প্রপার্টি আমি সেল করতে পারতেছি না, বাট উই উইল হুম, সেল ইট সামটাইম, আমরা এখানে হুম, কানাডায় পড়তে পড়তে হুম, ইনস্ট্যান্ট টাকা লাগবে, তখন দেখা যাচ্ছে আমরা অনেকের কাছ থেকে হেল্প নিই, বা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের কাছ থেকে আমার টাকাটা ট্রান্সফার করে নিই। হুম, তো এই ক্ষেত্রে প্রসেসটা হচ্ছে একটু টেকনিক্যালি এখানে কাজটা করতে হয়, সেটা হচ্ছে যে টাকাটা সরাসরি ফ্রেন্ড বা আত্মীয় স্বজনের অ্যাকাউন্ট থেকে না নিয়ে এসে, হুম, জিনিসটা হচ্ছে যে এটা নিজের বাবার অ্যাকাউন্টে বা মার অ্যাকাউন্টে টাকাটা নিতে, নেওয়ার হুম, পরে সে যদি তার বাবা বা মার অ্যাকাউন্টে ট্রান্সফার করে, এবং হুম, যদি সোর্স হিসেবে দেখায় যে এটা হচ্ছে যে আমি একজনকে লেন্ড দিয়েছিলাম, সে আমাকে দিয়েছে, এখন আমি আমার মানে হুম, ছেলে বা মেয়ের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করছি, অথবা আমি আমার অ্যাকাউন্টে শো করছি টাকা। তো হুম, প্রত্যেকের বাবা মার তো ইনকাম সোর্স অবশ্যই, যাদের বিজনেস আছে তাদের তো ফ্লেক্সিবল, অবশ্যই flexible, টাকা ট্রানজাকশন হতে পারে। যারা হুম, সার্ভিস হোল্ডার তাদেরও অনেক অ্যাকাউন্ট থাকে, যে এমপ্লয়ি সেভিংস অ্যাকাউন্ট বা রিটায়ারমেন্ট হুম, অ্যাকাউন্ট, যে কোনো কোনো কিছু। তো মানে প্রসেসটা হচ্ছে যে আপনি টাকা নিতে পারেন, নট হিউজ অ্যামাউন্ট, যে আমার যদি 30 লাখ টাকা লাগে, আমার 20 হুম। লাখ টাকা এইভাবে আসছে। সো দ্যাটস নট লাইক, ওইটা তো অ্যাকসেপ্ট করবে না, ওটা বোঝা যায়। হ্যাঁ, কিন্তু ওই যে তোমার অনেক এজেন্সি আছে বা অনেক প্রতিষ্ঠান আছে যারা তোমার টাকা, যারা স্টুডেন্ট ভিসা নিয়ে কানাডাতে পড়ালেখা করতে হুম। আসতে চায় তাদেরকে টাকা লোন দেয়, তাহলে তারা সেটা কিভাবে করে? আই ডোন্ট নো হাউ ইট ওয়ার্কস, বাট আমার এক্সপেরিয়েন্স থেকে আমি যেহেতু প্রচুর ঘাটাঘাটি করছি, ইভেন এখনো করি, আমার মানে অনেকের আমি হেল্প টেল্প করি আর কি, কারণ আমি হুম, চাই যে সবাই এখানে পড়তে আসুক। তো দেখা যাচ্ছে যে এটা ভাই তারা কেমনে করে আমি জানি না, এটা কতগুলো মানুষ ভিসা হয়তো বা কেউ পেয়েও গেছে, লাক ফেভার করেছে। বাট আমি তো বললাম যে উনারা হচ্ছে যে দেখলেই বুঝতে পারে যে এই টাকাটা কেমনে আসছে। হুম, এখন যদি ধরেন যে আমার 10 লাখ, মানে আমার টোটাল ধরলাম আমার 50 লাখ টাকা লাগবে, হুম, আমি যদি আমার কাছে 30 বা 35 লাখ টাকা আছে, আমার 10-15 লাখ টাকা শর্ট আছে, হুম, এটা যদি আমি মানে এজেন্সিরা কি করে, ওই ওই ট্রান্সফারই করে কিন্তু একজনের হুম, অ্যাকাউন্ট থেকে একটা অ্যাকাউন্টে, হ্যাঁ, আর তো কিছু করার নাই। হুম, হ্যাঁ, তো দেখা যাচ্ছে কি, মানে যদি টাকার অ্যামাউন্টটা খুব কম থাকে, আবার হুম, ট্যাক্স রিফান্ডেরও এখানে একটা ব্যাপার আছে, ট্যাক্স রিফান্ড পেপার জমা দিতে হয় ডেফিনেটলি। তো ওখানকার সাথেও যদি এরকম আহামরি ডিফারেন্স না হয়, হুম, তাহলে কিন্তু আপনি ভিসা পেয়ে যাবেন। এখন হুম, দেখা যাচ্ছে যে কারা হেল্পের জন্য হচ্ছে, যাদের আসলে ফাইন্যান্সিয়াল কন্ডিশন অনেক খারাপ থাকে, তারা হুম, অনেক সময় হেল্প নিতে যায় আর কি। তো দেখা যাচ্ছে যে 50 লাখ টাকা লাগবে পড়তে, 40 লাখ টাকা এইভাবে হঠাৎ করে একটা অ্যাকাউন্টে ঢুকছে, বা ভাগ ভাগ করে ঢুকছে একটা সাডেন টাইমের পর্যন্ত। হুম, কারণ হুম, এজেন্সি আপনাকে অবশ্যই 1 বছরের জন্য হয়তোবা দিবে না, লাইক 3 হুম, মাসের জন্য হয়তোবা দিবে। ওনারা দেখলে এটা বুঝতে পারে। তার থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে আপনার গত ওনারা 2 বছরের ট্যাক্স পেপার চায়। তো 2 বছরে আপনার, ওনার তো একটা ক্যাশ ফ্লো দেখে, যে একটা মানুষ 1 বছর আগে এত টাকা ইনকাম করেছে, হঠাৎ করে তার কোনো প্রপার্টি সেল না করে বা কোনো কিছু না হয় হঠাৎ করে এত টাকা তার অ্যাকাউন্টে ঢুকলো। হ্যাঁ, এটা কেমনে পসিবল? এটা তো possible, ট্যাক্স, যতই ট্যাক্স রিফান্ড করি, আমি যদি হুম, মনে করেন যে ট্যাক্স রিফান্ডও করলাম, মানে ট্যাক্স হুম, জমা দিলাম আমার হঠাৎ করে একটা টাকা, আমার হুম, তো সোর্স দেখাতে হবে, টাকার একদম, ইনকাম সোর্সটা করে। তো ভাই এখানে আসলে অনেক ব্ল্যাক হোল পয়েন্ট আছে আর কি। যারা খুবই চতুর এজেন্সি, যারা খুবই মানে এইসব নিয়ে অনেক করে, তারা হয়তো বা সামহাও করতে পারে, বাট 100% ভাই এখানে আপনার 99% চান্স থেকে ভিসা রিজেক্ট হয়। এবং আচ্ছা, আমার মতে এরকম কোনো মানে এরকম করা কখনোই উচিত না। হ্যাঁ, হুম, আপনি টাইম নেন, সময় নেন,
আর ক্যানাডায় পড়তে আসতে হবে এটাও ফ্যাক্ট না। আপনি বাংলাদেশ থেকে পড়াশোনা করে পিআর এর এপ্লাই করেন, হ্যাঁ? তাও ফ্রড কেসের ভিতরে যাওয়া কখনোই ঠিক না। সেইটাই অনেকে এত স্বপ্ন দেখে কানাডা আসার পরে যখন ভিসা রিফিউজ হয় সারা বা জীবনের জন্য আসলে ব্যান হয়ে গেলে তখন তো না অনেকে হয় কি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, যেটা হওয়া উচিত নয় যে কানাডাতে আসতেই হবে। হ্যাঁ, কানাডাতে না আসতে পারলে জীবনটা একবার বৃথা। ওই এটা ধরনের ভুল চিন্তা কথা। করাটা চিন্তা করা উচিত না। আসতে পারাটা অবশ্যই প্রিফারেন্স লাইফের জন্য ভালো, অনেক অপরচুনিটি, বাট না আসতে পারলে যে একদম লাইফ শেষ হয়ে যাবে তার জন্য আমার সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে আমি যাই একটা মানে এজেন্সির কাছে নেশা আমি করার যাব। জন্য। হ্যাঁ, Anyway, আমি দিস ইজ অনেকে নট। জানি যে তোমার না আসতে পেরে ফ্রাস্ট্রেটেড হয়ে নেশা আর বা সব করা থেকে শুরু করে। বড় কথা ভাইয়া সেটা হচ্ছে যে আমরা সবাই মানে মোস্ট অফ দ্য স্টুডেন্ট এখানে যারা আসে আমি কথা বলে দেখি খুব মানে মোস্ট অফ দ্য স্টুডেন্ট আর ফ্রম মিডল ক্লাস ফ্যামিলি। মিডল সবাই ক্লাস। অনেক কষ্ট করে আসে, অনেকে প্রপার্টি সেল করে আসে। সেটাই জিনিসটা হচ্ছে ক্যানাডিয়ানরা যেটা দেখে আপনি আমার থেকে অনেকদিন থাকেন এখানে, আপনি আমার থেকে জানেন, এটা আপনার মুখে বলাই ভালো। সেটা হচ্ছে ক্যানাডিয়ানরা হচ্ছে যে অনেস্টি জিনিসটা বেশি পছন্দ করে। বেশি পছন্দ আপনি করি, যদি সেটাই। অনেস্টলি বলেন যে আমার এই অ্যাবিলিটি আছে, আমি আসতে চাই, দে উইল গিভ ইউ। বাট ওরা হুম। যদি কোনোভাবে বুঝতে পারে যে আপনার মধ্যে কোনো একটা ডিসঅনেস্টি আছে, দে ওন্ট আচ্ছা, গিভ ইউ তাহলে দ্য তারা ভিসা। কখনো করবে না, সেটাই। হ্যাঁ, এটাই হ্যাঁ, ঠিক, আমি এটাই। এক্সেপশনের কথা বলছি না ভাই, এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল ফর আস। হ্যাঁ, আমরা আইডিয়াল সিচুয়েশনটাকে এক্সপ্লেন করছি। এক্সপ্লেন তো আইডিয়াল করতেছি। সিচুয়েশনে কখনোই হ্যাঁ, এইরকম যেমন গত হয় না। গত লাইভে একজন ছিলেন, সেও সেনেকা থেকে। সে বলছে যে তার জানাশোনা অনেকেই কলেজে দেখছে যে তারা এই ধরনের ভুয়া স্টেটমেন্ট নিয়ে চলে আসছে। ইভেন ভুয়া এই কি এসএসসি এইচএসসি সার্টিফিকেট দিয়েও নাকি চলে আসছে। তো এই ধরনের করাটাই উচিত হবে না, যেটা একবার ধরা না, খেলে এটা কখনো ঠিক না। আর ভাই আসলে ডিপোর্ট হয়ে যাবে, আর সে আজীবনের জন্য ব্যান হয়ে যাবে। আমি একটা জিনিস দেখেছি ওটা কি জানেন, আমি বলি আপনাকে, এখনো যেটা হচ্ছে কি আমাদের সবারই মনের মধ্যে একটা ভয় কাজ করে, হ্যাঁ, যে আমি কি আদৌ যেতে পারবো কিনা কানাডাতে। যাই এজেন্সির কাছে দিলাম 1-2 লাখ টাকা, হ্যাঁ, আমার কোনো কাজ করতে হবে না। আমার বেসিক্যালি অনেকে লেজি আর কি, করতে চায় না, হ্যাঁ। তো অনেকেই আসে এভাবে। তো আসার পরে এই যে কথাগুলো ইনফরমেশন দেয় যে আমি ভুয়া, আমার তো টাকা দেখাতে হয় না, কিছু করতে হয় না, এরকম করতে হয় না, এই কথাগুলো ওনারা জাস্ট কেন বলে আমি জানি না। বাট এটা তাদের মার্কেটিং পলিসি হতে পারে। কারণ হতে- ক্যানাডিয়ান গভর্নমেন্ট তো ভাইয়া এত মানুষ নিয়ে আসে। হ্যাঁ, ইরোর পার্সেন্টেজ অবশ্যই আছে। স্টুডেন্টের ভেতরে অনেক ইরোর পার্সেন্টেজ আছে। কিন্তু আমাদের ওয়েবসাইট দেখলে কিন্তু বোঝা যায় যে আমাদের 65% ভিসা রিজেকশন রেট রেট। বাংলাদেশ থেকে। হ্যাঁ। হ্যাঁ, তো ২-১টা যদি সাইট মিস হয়ে যায় সেটা আমাদের এক্সাম্পল কখনোই হতে পারে না। আমাদের নিজেদের লাইফ নিয়ে চিন্তা করা উচিত, নিজের পাসপোর্টের ভ্যালুটা চিন্তা করা উচিত। যে আমি যদি একবার রিজেক্ট হয়ে যাই, এটা কিন্তু সারা জীবন একটা আমার জন্য ছাপ হয়। আমার ভবিষ্যতে পিআর এর জন্য, বা আমি যদি এখানে মানে কিছু করতেও চাই, মানে আমি থাকলাম না এই দেশে, আমি চলে গেলাম, বাট আমি ওয়ার্ক মানে আমার ওয়ার্ক পারমিট তো সবাই চায় আফটার সার্টেন টাইম। এত টাকা দিয়ে পড়াশোনা তো সবাই এমনি করতে আসে না যে এমনি আমার করতে আসে। এত টাকা দিয়ে এখানে পড়াশোনা করে আমি ব্যাক করে কিছু করব, এটা খুবই কম মানুষজন করে আর কি। হ্যাঁ, সেটাই। তো সেক্ষেত্রে রিস্কটা কখনোই নেওয়া উচিত হবে না। হুম, এন্ড দে আর নট ইলিটারেট। কানাডিয়ান হুম। গভর্নমেন্টের অবশ্যই আমাদের থেকে অনেক ট্যালেন্টেড। তুমি কতদিন পরে ওয়ার্ক পারমিট পেয়েছিলে? এই কানাডা আসার পরে কতদিন আমি পরে ল্যান্ড ওয়ার্ক করার পারমিট? সাথে সাথে ভাইয়া, আপনি আচ্ছা। যেদিন আপনি যেদিন ল্যান্ড করবেন কানাডাতে, যেই হ্যাঁ, পোর্টে ল্যান্ড করেন না কেন, হ্যাঁ। আপনি যেদিন ল্যান্ড করবেন আপনার ইমিগ্রেশনের সাথে সাথে উনারা আপনাকে স্টাডি পারমিট এবং ওয়ার্ক পারমিট একসাথে দিয়ে দিবে আর কি। এর তো আলাদা করে কোনো আমি কিছু নাই। অনেকের কাছ থেকে শুনেছি যে অনেকের স্টাডি পারমিট, সরি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওয়ার্ক পারমিট পেতে একটু সময় লাগে। হ্যাঁ, অনেকে হয়তো ১ সেমেস্টার পরে গিয়ে পায়। ১ম এ হয়তো ইন ক্যাম্পাস ওয়ার্ক পারমিট পায়, পরে আউটার ক্যাম্পাস ওয়ার্ক পারমিট পায়। এই ধরনের হ্যাঁ, ব্যাপার-স্যাপারগুলো এরকম আছে। আমিও শুনেছি। এরকম হইতে পারে আর কি। আমি এক্সাক্ট রিজনটা জানি না। প্রবাবলি অনেকের আন্ডার এজ থাকে আর কি। হ্যাঁ, আচ্ছা, তাদের আন্ডার জন্য এজ হয়তোবা যেহেতু আপনাকে 18 বা 19 প্লাস প্রবাবলি হইতে হয় প্রপার ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য। হ্যাঁ, আচ্ছা। তো যাদের বয়স অনেক কম থাকে তারা হয়তোবা ১ মাস বা ২ মাস পরে পায়। বা হুম, অনেকের হয়তোবা কোর্সের কারণে অনেক সময় ওয়ার্ক পারমিটের ইস্যু হতে পারে আর কি। তো তাদের হুম। ক্ষেত্রে তারা হয়তোবা ১-২ মাস পরে বা দেখা যাচ্ছে যে কিছুদিন পরে হয়তোবা ওয়ার্ক পারমিটটা পাচ্ছে। এরকম পার্সেন্টেজ ভাইয়া অনেক কম আর কি। বাট নরমালি যদি আপনি নরমালটা চিন্তা করেন তাহলে আমরা যখন ইমিগ্রেশনের ফার্স্টে থাকি, ইমিগ্রেশনের আপনার স্টাডি পারমিটের সাথে আপনাকে ওয়ার্ক পারমিটটার সাথে সাথে দিয়ে দিবে আর কি। এটা এয়ারপোর্টে দিয়ে দেয়। এয়ারপোর্টে দিয়ে দিবে, হ্যাঁ। দিয়ে দেবে। রাইট। আর তুমি এখন কি জব করতেছো? মানে এখন তো তুমি ছুটিতে আছো, কিন্তু এখন তো ভাই গত আমরা সেমিস্টার লেয়াতে বা এর আছি। আগের সেমিস্টারে কি তুমি কোনো জব করতে? হ্যাঁ ভাই, আমি আমার কলেজেই আমি আমার ডিপার্টমেন্টের
টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করি আর কি। আচ্ছা। মানে আমাদের এখানকার লার্নিং সেন্টার থাকে যেখানে হচ্ছে অনেকে হেল্পের জন্য যায়, হুম, হুম। বা আমাদের স্যারদের আন্ডারে অনেক কাজ করার অপশন থাকে, তো আমি ওনাদের সাথে কাজ করি আর কি। আমি এখন পর্যন্ত আমাকে বাইরে ভাবে কাজ করতে হয় নাই। তোমরা সামারে তাহলে করার ইচ্ছা ছিল, যেহেতু হ্যাঁ, সামার ভ্যাকেশনটা অনেক হ্যাঁ, রেস্ট্রিকশন থাকে না, কিন্তু এই প্যান্ডামিকের কারণে তো আসলে ভাই এখন কোনো অপশন নাই সময় আসলে কাজ করার। তাহলে তো তুমি ইন ক্যাম্পাস জব করতেছো, কিন্তু ইন ক্যাম্পাস জবের জি, ফেসিলিটি কেমন এই সেনেকা কলেজে, মানে কি পরিমাণ কাজ সেনেকা আছে? আমি অন্য কলেজ অন্য ক্যাম্পাস, আমি দুইটা দুইটা ক্যাম্পাসের ঘটনা জানি আর কি। মানে হুম, অনেকগুলো শুনেছি, বাট নিজে শুনি না দেখে আমি লাইভে বলবো না আর কি। হুম, বাট ইন ক্যাম্পাস ওয়ার্ক মানে যে অপরচুনিটিটা, এটা হুম, সব ক্যাম্পাসেই থাকে। আমাদের হুম, সেনেকাতে আমার ডিপার্টমেন্টের আন্ডারে আছে। হুম, এছাড়া আপনি সেনেকাতে একটা স্টুডেন্ট ফেডারেশন আছে আর কি, একটা স্টুডেন্ট হুম, ক্লাবের মতো, যারা হুম, হোল ক্যাম্পাসে সবকিছুই কন্ট্রোল করে আর কি, প্রোগ্রাম বা সবকিছু। ওনাদের আন্ডারে প্রচুর ছেলেপেলে কাজ করে আর কি। হুম, ভলান্টিয়ার আছে, পেইড আছে, তারা ভালো পে করে, হুম, সেখানে কাজ করার অপশন আছে। আর আমি রায়ারস্টোন ইউনিভার্সিটির কথা জানি। রায়ারস্টোন হুম, ইউনিভার্সিটিতে অন ক্যাম্পাসে স্টুডেন্টদের অনেক কাজ করার অপশন থাকে। হ্যাঁ, হুম, আবার টিএ বা আর এ হিসাবে অনেকে কাজ করে অনেক ইউনিভার্সিটিতে। সো অন ক্যাম্পাস অপরচুনিটি বেশি, যদিও হুম, আউট অফ ক্যাম্পাস অপরচুনিটি অনেক বেশি, বাট অনেক সময় সেখানে অনেক কষ্ট হয় বা অনেক হ্যাসেল থাকে আর কি। কিন্তু হুম, ওয়ার্ক, মানে একটা স্টুডেন্ট, অনেকের কোশ্চেন আমি একটু আগে দেখলাম এখানে, যে অনেকে বলে যে আমি এখানে এসে পার্ট টাইম কাজ করে কি টিউশন ফি ম্যানেজ করতে পারবো কিনা। আমি যদি অনেস্টলি বলি, পসিবল না। হ্যাঁ, হুম, আপনি যদি লিগালি কাজ করেন এখানে যে 20 আওয়ার্স এ, তাহলে হুম, আপনার এখানে আপনি শুরুতে মিনিমামটাই পাবেন, যদি আপনার কোনো এক্সট্রা ক্যাপাবিলিটি না থাকে, যেখানে আপনাকে আওয়ারলি পেটা অনেক বেশি করছে, যে কানাডিয়ানরাও যেটা অনেক সময় পায় না বা অনেকে থাকে। সো এক্সেপশনাল কেস বাদে আপনি, এক্সেপশনাল এবং খুব হার্ড ওয়ার্কার বাদে আপনি হুম, আসলে কাজ করে টিউশন ফিটা ম্যানেজ করে ইটস রিয়েলি টাফ। এবং আচ্ছা, ওটা করতে গেলে আপনার এডুকেশন পড়াশোনাতে হ্যাম্পার হবে। আমি হুম, বলছি না যে পসিবল না, আমি বলছি ইটস রিয়েলি টাফ। যদি আপনি হুম, খুব হার্ড ওয়ার্কার হন, যে আপনি পড়াশোনা এবং কাজ খুবই ভালো মতো করতে পারছেন, হুম, সেক্ষেত্রে ইউ ক্যান ডু ইট। বাট যেটা পসিবল সেটা হচ্ছে যে আপনার যে লিভিং এক্সপেন্সটা, হুম, টরন্টোতে একটা স্টুডেন্টের যদি শেয়ার করে না থাকে, মানে রুম শেয়ার করে না থাকে, তাহলে যদি ইন্ডিভিজুয়াল রুম না থাকে, টরন্টোতে খাওয়া দাওয়া প্লাস ট্রান্সপোর্ট কস্ট সবকিছু মিলে একটা স্টুডেন্টের মিনিমাম মাসে $1000 থেকে $1200 লাগে, কানাডিয়ান ডলার লাগে আর কি। আচ্ছা, এটা আপনি ইজিলি উঠাতে পারবেন, এরপর হয়তো বা কিছু টুকটাক সেভিং করতে পারবেন, সেটা ঠিক আছে। সামারে আপনি অনেক কাজ করতে পারবেন, সামারে রেস্ট্রিকশন থাকে না। হুম, কিন্তু কাজ করে টিউশন ফি ম্যানেজ করাটা ইজ নিয়ারলি ইম্পসিবল। আমি সবসময় ইম্পসিবলই বলি, কারণ যদি করতে পারেন তাহলে তো খুব ভালো, কিন্তু আসলে এই 20 আওয়ার্স এর লিমিট এটা পসিবল না। আর একটা কোশ্চেন ভাই, সেটা আমি আগে থেকে বলে রাখি, মানে এটা অনেকেই করছে আর কি, সেটা হচ্ছে যে আহ, তাহলে আমরা কিভাবে ম্যানেজ করব। তো সেটা হুম, হচ্ছে যে আপনি টিউশন ফিটা সিকিউর করেন, যে এটা আপনার বাংলাদেশ থেকে আসবে। আপনি লিভিং এক্সপেন্সটা আপনার উপরে ছেড়ে দেন, এখানে আসার পরে আপনি কাজ করেন, ইউ ক্যান আর্ন ইট। এটা হুম, আমি বলতে পারি যে ইফ ইউ আর এ নট লেজি পারসন, ইউ ক্যান আর্ন ইউর লিভিং এক্সপেন্স, ইউ ক্যান সেভ ইউর মানি ফর শপিং অর সামথিং, ফর গ্যাজেট। বাট টিউশন ফিটা সিকিউর না করে এখানে আসাটা না আসাটাই বেটার, কারণ এটা আপনার মানসিক ভাবে এবং সব দিক থেকে টেনশনে রাখবে, আপনি পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারবেন না। তাই তোমার জানাশোনা এরকম কেউ আছে? এ, মানে তোমাদের ক্যাম্পাসে কেউ আছে যে সে আসলে খুব কষ্ট করে টিউশন ফি প্লাস লিভিং কস্ট করতে পারছে, বা এরকম, মানে তোমার জানাশোনা কেউ তোমার চোখে পড়ছে কিনা? হ্যাঁ, আমার পরিচিত একজন আছে। কিন্তু আচ্ছা, জিনিসটা হচ্ছে যে ধরেন উনার 4টা সেমিস্টার, হুম, বাট উনি 2টা সেমিস্টার টাকা বাংলাদেশ থেকে নিয়ে আসছেন। হুম, কিন্তু সে হচ্ছে যে যেটা হয়েছে কি, উনি একটা, আমি ডিটেল বলবো না, অনেকে বুঝতে পারবে। উনি একটা স্পেসিফিক ফিল্ডে এখানে আসার পরে একটা শর্ট কোর্স করে ওই ফিল্ডে কাজ করছেন আর কি। তো হুম, উনার আওয়ারলি পেটা, এখানে তো আওয়ারলি পে হয় সবকিছু, উনার হুম, হুম, আওয়ারলি পেটা বেশি। আচ্ছা, তো দেখা যাচ্ছে উনি অনেক কষ্ট করে হয়তো উনি আর আহ 2টা সেমিস্টার ফি উনি ম্যানেজ করতে পারছে। তাও হুম, সেটা হচ্ছে যে একটা সামারে কাজ করেছেন ফুল টাইম, হুম, আর অন্যান্য সময় উনি রেগুলার কাজ করতেন আর কি, মানে 20 আওয়ার্স কাজ করতেন, এবং উনার আওয়ারলি রেটটা বেশি ছিল। হুম, So somehow that person managed, like
টিউশন ফি, বাট সেক্ষেত্রে তার এডুকেশনের দিক থেকে কিন্তু একটু মানে কষ্ট করতে হয়েছে আর কি। তো তার ইটস রেজাল্ট টাফ, কেমন ছিল? এটা আসলে রেজাল্ট তুমি সবার জানো তার ক্ষেত্রে রেজাল্ট কিরকম হয়েছিল, বা তার এই কষ্টের কারণে তার রেজাল্টে কোনো হ্যাম্পার বা রেজাল্ট কোনো? ওকে। ওকে, আমি বলবো সমস্যা না যে হ্যাঁ রেজাল্ট ইজ ওকে। তোমাদের কি রেজাল্ট এই ধরনের তোমাদের এই ধরনের কোনো ব্যাপার-স্যাপার আছে নাকি যে রেজাল্ট খারাপ করলে কলেজ থেকে বের করে দেওয়া বা পিআর পেতে অসুবিধা হওয়া, এই ধরনের কিছু ব্যাপার আছে এখানে? রেজাল্ট খারাপের জন্য ভাই কলেজ থেকে বের করে দেওয়ার এরকম কিছু আমি শুনি নাই। কারণ হুম, অনেকে রেজাল্ট খারাপ হুম, করেছে, তারা হুম, রিটেকও নিয়েছে আর কি। হুম, তো রেজাল্ট খারাপ করলে কলেজ থেকে বের করে দেওয়ার কোনো কিছু নাই। হুম, বাট পিয়ার এর ব্যাপারটা ভাই আমি জানি না, এটা আমার নলেজের বাইরে। বাট হুম, আমার মনে হয় না যে একাডেমিক ইস্যুটা মানে খুব দেখা যাচ্ছে যে আপনার 1 সেমিস্টার ড্রপ, 2 সেমিস্টার ড্রপ, 3 সেমিস্টার ড্রপ, হুম, ফেল করে যাচ্ছে তাদের ক্ষেত্রে তো অবশ্যই পিয়ার এর আগে তো ওয়ার্ক পারমিটের ব্যাপার থাকে। হুম, 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 এটাই তো হয়তোবা প্রবলেম করতে পারে, কিন্তু আসলে কলেজ থেকে বের করার নজির আমি দেখি নাই। হুম, কলেজে অপরচুনিটি থাকে, আপনি পড়াশোনা করতে পারবেন। বাট গুড রেজাল্ট মানে একটা বেটার রেজাল্ট, আমি বলবো না যে আপনাকে 4/4 পেতে হবে। একটা বেটার আচ্ছা, রেজাল্ট অলওয়েজ একটা প্রোফাইলের জন্য অনেক ভালো। হ্যাঁ, আর এখানকার এডুকেশন সিস্টেমটা এরকম যে আপনি যদি রেগুলার থাকেন ক্লাসে, আপনার হুম। রেজাল্ট। আশফিক, তোমার কথাটা হ্যালো, চলে গেছিল। সম্ভবত কোনো টেকনিক্যাল সরি কারণে। আমার একটা ফোন আসছিল ভাই। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ সরি, যেটা বললাম সেটা হচ্ছে যে আপনি যদি রেগুলার ক্লাসে অ্যাটেন্ড থাকেন, হুম, হ্যাঁ এখানকার এডুকেশন প্রসেসটা এরকম যে যে স্টুডেন্টটা রেগুলার হুম, তার রেজাল্ট একটা সার্টেন লেভেল পর্যন্ত হবে। হ্যাঁ, হুম, রেজাল্ট মানে এখানে এরকম না যে আমার সেমিস্টার ফাইনালেই সব মার্কস। এখানে হুম, মার্কসটা টোটাল হুম, গ্রেড যে 100 মার্কসটা থাকে সেটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা থাকে। হুম, তো দেখা যাচ্ছে কি যে আমি যেটা বললাম যে যারা রেগুলার কাজ করে টিউশন ফি করতে টাফ হবে একটা কারণে, তখন তাদেরকে রেগুলার ক্লাস অ্যাটেন্ড করতে পারছে না বা অ্যাসাইনমেন্ট করতে পারছে না বা ক্লাস টেস্ট কুইজেস দিতে পারছে না, তখন তার আসল রেজাল্টটা খারাপ হয়। যদি হুম, হুম, এখানকার সিস্টেমটা এরকম হইতো যে আমার সেমিস্টার ফাইনালেই সব মার্কস, আমি পুরো হুম, সেমিস্টার কাজ করলাম, কষ্ট হুম, করে সেমিস্টার ফাইনালটা ভালো দিয়ে রেজাল্ট ভালো করলাম, দ্যাটস নট পসিবল। আচ্ছা, আপনাকে প্রত্যেকদিন ক্লাসে অ্যাটেন্ড হয়ে অ্যাটেন্ডেন্সের একটা মার্ক আছে, অ্যাক্টিভিটিস এর মার্কস আছে, এইভাবে মার্কস গুলোকে ডিস্ট্রিবিউট করা থাকে। সো আপনাকে হুম, ইউ হ্যাভ টু বি রেগুলার। এখানকার হুম, রেজাল্ট যেটা হয় যে আপনি ভাই যেটা বললেন যে অনেকে হয়তো বা এটা হয়েছে রেজাল্টের জন্য পিআর এর প্রবলেম হয়েছে, বা তারা দেখে যে এই স্টুডেন্ট 1-2 সেমিস্টার ফেল করেছে, তার মানে হি ইজ নট রেগুলার। তো হুম, পড়াশোনায় রেগুলার না, উনার সি নাম্বার থেকে দেখছি যে উনি কাজও করে নাই, কারণ হুম, তারা ক্যাশে কাজ করে, ইলিগালি কাজ করে আর কি। কাজ করে। তো তাদের প্রোফাইলে অনেক কনফিউশন ক্রিয়েট হয়, তখন তারা হয়তো বা পিআর বা ওয়ার্ক পারমিটটা পায় না। সো হুম, হুম, যেটা বললাম অনেস্টি, আপনি অনেস্টলি মেনটেন করেন সবকিছু, আপনার সবকিছুই ঠিকঠাক মতো হয়ে যাবে। হুম, তো এটাই বললাম ভাইয়া যে রেজাল্ট করাটা ইজ নট এ বিগ ডিল, এত হুম, কষ্ট না এখানে। যদি হুম, আপনি রেগুলার হন, আপনার একটা সার্টেন পোর্শন পর্যন্ত রেজাল্ট অবশ্যই হবে। বাট হুম, অবশ্যই ভালো যারা তারা অবশ্যই ভালো রেজাল্ট করবে, তারা বেটার করবে। তো আচ্ছা। আর এরকমই। তোমার এই কোর্সে কি কোঅপ আছে? এই যে ৩ বছরের যে কোর্স, হ্যাঁ, এটা আমার কোঅপ? কোর্সটাতে ভাই কোঅপ আছে। আমার ২ বছরের পরে যেটা হচ্ছে হ্যাঁ, আমার ফাইনাল ফাইনাল হুম, সেমিস্টার আবার মোস্টলি কোঅপ। আমার হুম, কোনো তেমন কোনো ২-১টা হয়তোবা কোর্স আছে ছোটখাটো। বাট আমাকে মোস্টলি কোঅপ করতে হবে। অনেক এই প্রোগ্রামে ইন্টার্নশিপ অপশন থাকে, অনেক প্রোগ্রামে রিসার্চের বা থিসিসের অপশন থাকে। বাট আমারটাতে ভাই কোঅপ অপশন আছে আরকি। তো এবং কোঅপ, পেইড কোঅপ আরকি। পেইড কোঅপ। তাহলে তুমি কি এই কোঅপে তুমি কি ধরনের সেলারি পাবা? আশা আ করতেছো? আশা করছি যেটা হচ্ছে যে আ উনাদের যে রেটটা থাকে, এটা তো কোঅপ তো অলমোস্ট একটা টেম্পোরারি এমপ্লয়ি অফ আ কোম্পানি। হ্যাঁ, সেটা কোম্পানির স্কেলের উপরে ডিপেন্ড করবে আরকি। হুম, বাট আই গেস লাইক আমি তো মিনিমাম $2000 তো পার মান্থ। মানে উনি তো বাই-উইকলি পে করে আরকি। আমি জাস্ট হুম। বুঝার জন্য ইজিলি বলছি আরকি। আচ্ছা, যে তাহলে ২ তো থেকে যেটা মনে হয় তুমি যেই বছর কোঅপটা করবা, হ্যাঁ? ওই বছরের জি। টিউশন ফিটা তো তুমি নিজে ম্যানেজ করতে পারবা আশা করি। হ্যাঁ, ভাই ইনশাআল্লাহ। হ্যাঁ, সেটা ইনশাআল্লাহ। হয়তোবা করা পসিবল হবে। যে সেমিস্টারে আমি কোপ করব, এই সেমিস্টারে আমার মোটামুটি ওই সেমিস্টার ফি প্লাস আমার আরো এক্সট্রা মানে আমাকে বাইরে কোন জায়গায় কাজ করতে হবে না। যেহেতু আমি করতে হবে না। কোঅপটা তাই যখন তাই যারা তোমার ডিপ্লোমা কোর্সে আসে, তাদের জি, ৩ বছরের, বিশেষ করে ৩ বছরের যারা ডিপ্লোমা কোর্সে আসেন, তাদেরকে এই জি, জিনিসটা খেয়াল করা উচিত যে তার কোর্সে যেন কোঅপ থাকে। কোঅপ থাকলে যেটা হয়, যদিও এটা ৩ বছর মেয়াদি, কিন্তু ১ টা সেমিস্টার বা ২ টা সেমিস্টার সে হয়তো কোঅপ থেকে সে টাকাটা ম্যানেজ করে ফেলতে পারবে। আমার কথাটা হ্যাঁ, তুমি এটা কিভাবে ভাই পারসিভ করো? আমি বুঝতে পেরেছি ভাই। এটার জিনিসটা হচ্ছে একটাই ব্যাপার যে হ্যাঁ, এটা
পসিবল, কিন্তু কোঅপ ওইটা অনেক কম্পিটিটিভ একটা ব্যাপার। হুম, আপনাকে একটা ভালো কোম্পানিতে কোঅপ পেলে আপনি ভালো স্যালারি পাবেন। হুম, আপনার যদি কোম্পানিটা ওরকম না হয়, অনেক হুম, সময় এটা তো ডিগ্রির একটা রিকোয়ারমেন্ট থাকে যে আপনি কোঅপ করতে হবে। হুম, হুম, সেক্ষেত্রে আপনার পেইংটাও অনেক কম হতে পারে। এটা অনেক ভ্যারিয়েবল, ওটার উপর আসলে ডিপেন্ডেন্ট হওয়াটা উচিত না। হুম, যদি ভালো কোঅপ পেয়ে ভালো টাকা ইনকাম করা যায়, সেটা একটা বোনাস আপনার জন্য ডেফিনিটলি। হুম। বাট তা আমি যে ওইটার উপরে আমি রিলাই যে করে কোনো ক্যালকুলেশন করা আমি ঠিক যে না। প্রতিষ্ঠানে চাকরি করি, ওই জি, জি, জি। প্রতিষ্ঠানে তোমার এই যে অনেক অনেক এমপ্লয়ি আছে যারা আসলে ওখানে ফুল টাইম হইছে কোঅপ থেকে। তারা হয়তো কোঅপ ছিল, লাস্ট সেমিস্টারে তারা গিয়ে কোঅপটা করছে। হুম, কোঅপটা হুম, হুম। কমপ্লিট করার পরে তাকে কোম্পানি থেকে অফার দিছে ফুল টাইম হওয়ার জন্য। তারা দেখা গেছে যে কোঅপও শেষ, তাদের জবটাও ফুল টাইম হয়ে গেল। হ্যাঁ? সে সেট হয়ে গেল। হ্যাঁ? তা আমার জি। সাজেশন থাকবে আরকি তোমার কাছে। তোমার যদি এই থ্যাংক অপশনটা ইউ ভাই। থাকে যে আপনার কাছে তো আমি লাস্ট পার্সোনালি সেমিস্টারে আসবো। আমার হ্যাঁ, পড়াশোনা লাস্ট সেমিস্টারে কোঅপটা নেওয়ার। কারণ লাস্ট সেমিস্টারে যদি কোনো ভালো প্রতিষ্ঠানে তুমি কোঅপ নিতে পারো, জি, এটা জি। অনেক মানে প্লাস পয়েন্ট হিসেবে থাকে। দেখা যায় যে এটা থ্যাংক ফুল ইউ। টাইম হওয়ার একটা সুবিধা থাকে। তা থ্যাংক ইউ ভাই ফর দ্য গাইডলাইন। আমি হ্যাঁ, আসতাম আপনার কাছে কথা বলতে ডেফিনিটলি। কারণ না, আমার এখন এখানে পড়াশোনা চলতেছে। আমি আমার এখন প্ল্যান ছিল অন্যভাবে। আমার প্ল্যান কিন্তু এরকম লাইভ ছিল না। আমার এই ইচ্ছে ছিল আচ্ছা। সামারে বারবিকিউ আয়োজন করার, তোমাদেরকে ইনভাইট করা। এই বারবিকিউটা যাক এখন লাইভ করা। আফসোস করেন না। এখন কিছু করার নাই। যা এই 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 দুর্দিন যাক আমরা যাক সবাই দোয়া করি। সিচুয়েশন ঠিক হোক, টরন্টোতে ব্যাক হ্যাঁ। করি ইনশাআল্লাহ হ্যাঁ, অবশ্যই। তা আমি অলরেডি কিন্তু আমরা ১ ঘন্টার মতো কথা বলে ফেলছি। জি, জি, জি। অনেকগুলো কোয়েশ্চেন এখানে ইয়ে হইছে। আমি জানি না তুমি কতটুকু ব্যস্ত আছো। আমি কয়েকটা কোয়েশ্চেন দর্শকদের থেকে জি। নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ ভাই প্লিজ আর বলেন, সমস্যা যারা নেই। কোয়েশ্চেনটা করছে, বিভিন্ন কোয়েশ্চেন করছে কিন্তু উত্তর পাবে না, আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা চেষ্টা করবেন এই যে নিচে এ এ এ নিচে কমেন্ট সেকশনে কোয়েশ্চেনটা লিখে রাখতে। আমরা পরে হয়তো সেই উত্তরটা দিব। আর আমার এখানে প্রচুর রোদ। আমি কম্পিউটারে যে দেখবো সেটাও সম্ভব হচ্ছে না আসলে। আ আমি অনেক কিছু আওয়ার ক্লিয়ার দেখতে মোস্ট পাচ্ছি না। এক্সপেক্টেড সামার। হ্যাঁ, ডোন্ট সেটাই। কমপ্লেইন ইট। হ্যাঁ, আমি আমি মানে সরি জানাচ্ছি যে কারণ আমি অনেকগুলো কোয়েশ্চেন ঠিকমতো দেখতে পাচ্ছি না। আম এখানে একটা কোয়েশ্চেন, এটা আমি এর আগেও দেখিয়েছি। তুমি নিচে কোয়েশ্চেনটা দেখতে পাবা। এ এ তুমি হ্যাঁ, চাইলে আমি ওখানে শুধুমাত্র ইনস্ট্যান্ট কোশ্চেন গুলো দেখতে পাচ্ছি। আমি হিস্ট্রিটা দেখতে পাচ্ছি না। না, ইজ হিস্ট্রি ইট না। পসিবল ইনস্ট্যান্ট টু আমি গেট তোমাকে দিচ্ছি। পিআর আফটার তুমি ওখান স্টাডিং থেকে 2 করতে পারো। গ্র্যাজুয়েট সার্টিফিকেট কোর্স? 2 গ্র্যাজুয়েট সার্টিফিকেট কোর্স মিনস গ্র্যাজুয়েট সার্টিফিকেট কোর্সের পরে আসলে পিআর ব্যাপারটা একটু ডিফারেন্ট। আপনাকে পিআর এর যে অপশনটা আপনি কানাডিয়ান ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন যে উনারা সার্টিফিকেট কোর্সের জন্য একটা আলাদা পয়েন্টস রাখে। সো পিআর এর জন্য শুধুমাত্র আপনার সার্টিফিকেট কোর্সটা ইম্পর্টেন্ট না। এটার সাথে আরো অনেক ফ্যাক্টর আছে। ফ্যাক্টর গুলো আপনি দেখবেন। আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আপনার ওয়ার্ক পারমিটটা আপনি পাবেন কিনা। সেটা হচ্ছে সার্টিফিকেট কোর্সের ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে অনেক সময়। মোস্টলি সার্টিফিকেট কোর্সে ওয়ার্ক পারমিট দেয় না। বাট কিছু কিছু সার্টিফিকেট কোর্স অবশ্যই আছে যেগুলোতে আপনি ওয়ার্ক পারমিট পাবেন। তো আপনি যেটা করতে হয়, সার্টিফিকেট কোর্সটা আপনি করতে চান, আপনার ইনস্টিটিউশনে ইন্টারন্যাশনাল অ্যাডমিশনে সেই মেইলটা করবেন যে এটার পরে পরে এটা কি আপনার পিএনপি সার্টিফাইড বা এটা আপনার সার্টিফাইড কোর্স কিনা, যেটা পরে আমি ওয়ার্ক পারমিটের জন্য এলিজিবল হতে পারবো কিনা। তারা যদি এটা যদি তারা এনশিওর করে আপনাকে, তাহলে আপনি সেই সার্টিফিকেট কোর্সের জন্য যেতে পারেন যদি আপনার টার্গেট থাকে পিআর এর জন্য। বাট পিআর এর জন্য আমি বলবো ডিপ্লোমা বা মাস্টার্স এইসব টাইপের কোর্স বা আন্ডারগ্রেড এসব টাইপের কোর্সে আসাটাই বেটার। ভাইয়া কানাডায় 2 বছরের ডিপ্লোমা কোর্স কমপ্লিট করে পিআর? হ্যাঁ ভাই, অবশ্যই পাওয়া সম্ভব, কেন পাবেন না। আপনি 2 বছরের ডিপ্লোমা কোর্স কমপ্লিট করবেন, তারপরে আপনি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন। আপনি ওয়ার্ক পারমিট পেলে আপনি 1 বছর কাজ করার পরে আপনি পিআর এ অ্যাপ্লাই করবেন। সিম্পল। ভাইয়া পরের সেনেগা কোয়েশ্চেনটা কলেজ থেকে 2 ইয়ার্স এর ডিপ্লোমা করলে কি স্টাডি টাইমে ওয়ার্ক পারমিট দিবে? ভাই যে কোনো কলেজ বা যে কোনো ইনস্টিটিউশনে যদি আপনি স্টুডেন্ট থাকেন, তাহলে আপনাকে উইকলি 20 আওয়ার্স এর ওয়ার্ক পারমিট অবশ্যই দিবে। এটা হচ্ছে এটা এখানকার ভিসার মানে ভিসার প্যাকেজের ভেতরে এটা থাকে, স্টুডেন্ট ভিসার প্যাকেজের ভেতরে। ডিপ্লোমা কোর্সের জন্য ভ্যানকুভারে কোন কলেজগুলো ভালো? ভাইয়া আমি ভ্যানকুভারে থাকি না। ভ্যানকুভার আমার অনেক পছন্দের একটা জায়গা। আমি প্রথমে নেমেও ছিলাম, ল্যান্ডও করেছিলাম ভ্যানকুভারে, এবং ভ্যানকুভারে সবসময় আসি আমি ঘুরতে। তো আমি টরন্টোর ক্ষেত্রে আপনাকে আমি কখনোই ডিরেক্টলি এই সোশ্যাল মিডিয়াতে বলবো না আরকি যে কোন কলেজ ভালো। এটা আপনি পার্সোনালি স্টাডি করবেন। কারণ আমি বললে জিনিসটা বায়াসড হয়ে যাবে অনেক। আপনি স্টাডি করলেই বুঝতে পারবেন যে কোন কোন কলেজ ভালো। বাট আমি যদি আপনাকে বলি আপনি জর্জ ব্রাউন, হাম্বার, সেনেকা, এই ৩টা কলেজ হচ্ছে মোস্টলি রেপুটেড কলেজ ইন টরন্টো। ভ্যানকুভারের ক্ষেত্রে একটু আপনাকে স্টাডি করতে হবে। গুগল আছে, গুগলে সবকিছু থাকে। একটু জাস্ট দেখে নেবেন আরকি।
নোভা স্কশিয়াতে 2 ইয়ার্স এর মাস্টার্সে আসলে ফার্স্ট ইয়ারে টাকা বিডি থেকে পে করে সেকেন্ড ইয়ারটা আগে 2 ইয়ার্স পার্ট জব করে। ভাই এটা অ্যান্সার আমি ডিসক্রিপশন, এটা ডিটেইল অ্যান্সার আমি আগেই বলেছি। আপনারা এটার লাইভটা হয়ে গেলে ভিডিওটা একটু চেক করলে অ্যান্সারটা পেয়ে যাবেন। বাট অ্যান্সার হচ্ছে না, এটা খুবই টাফ, পসিবল না। নোভা স্কশিয়াতে তো আরো পসিবল না, ওইখানে ছোট সিটি, জব অপরচুনিটি অনেক কম। কানাডা কি স্পোর্টস জার্নালিজম নিয়ে পড়ালেখা করে ক্যালেন্ডার স্পোর্টস চ্যানেল জব পাওয়া যায়? ভাইয়া আস্ক গুগল, আস্ক ইন্ডিড.com, জবের কনফার্মেশন আমরা কেউ দিতে পারবো না। এইসব দেখলে আপনার একটা মানে আপনি একটা ধারণা পাবেন যে আসলে জবের অপরচুনিটি কি রকম আছে। ভাইয়া হাউ ইজ ল্যাংওয়া কলেজ ইন ভ্যানকুভার? ইয়া আই হার্ড অ্যাবাউট দিস কলেজ, খুবই সুন্দর ক্যাম্পাস, ঘুরতে গিয়েছিলাম, রেপুটেড কলেজ, খুব ভালো কলেজ। কানাডাতে পড়াশোনা করা অবস্থা পার্ট টাইম জব করে $12,000-15,000 টিউশন ফি ম্যানেজ করা সম্ভব? ভাইয়া লিভিং কস্টটা ম্যানেজ করতে পারেন, বাট পার্ট টাইম জব করে আসলে খুব টাফ। আপনি সামারে অনেক টাকা ইনকাম করতে পারবেন, বাট দ্যাটস ফর অনলি 3 to 4 মান্থ। কিন্তু টিউশন ফি ম্যানেজ করাটা একটু টাফ। সেনেকা স্পেলিং ACNC নট কে, সরি, নিজের কলেজ তো একটু গায়ে লাগে আর কি, ডোন্ট মাইন্ড। সেনেকা কলেজের টিউশন ফি এন্ড ফ্যাসিলিটিস নিয়ে কিছু বলবেন? বাট টিউশন ফি সেনেকা কলেজে অ্যাভারেজ ভালো টিউশন ফি, মানে অ্যাভারেজ পার সেমিস্টার $7,000, আর ফ্যাসিলিটিস খুবই ভালো কলেজ। আপনি বুঝবেন না যে আপনি কলেজে নাকি ইউনিভার্সিটিতে পড়ছেন আর কি। আর ফ্যাকাল্টিসও অনেক ভালো। আর হচ্ছে আপনার ফ্যাসিলিটি সব আছে, হাউজিং থেকে শুরু করে যা যা আপনি চাচ্ছেন সবকিছু আছে। ওয়েবসাইটে গেলে সব বুঝতে পারবেন। আপনার কলেজের টিউশন ফি কত? ওয়েবসাইটে সব আছে। সেনেকা কলেজের ওয়েবসাইটে যান, senecaccollege.ca, যে ডিপার্টমেন্টে যাবেন সব ডিপার্টমেন্টের সব ডিটেল সবকিছু ওখানে লেখা থাকে, একদম ক্লিয়ারলি আপডেটেড। ভাইয়া আমি কি নভেম্বর আইটিএস এক্সাম দিয়ে 2021 উইন্টার সেশনে জয়েন করতে পারবো? 2021 এর উইন্টার 2021 এর উইন্টার টাফ হয়ে যায় একটু। আইএলটিএস এর রেজাল্ট আসতে তো ভাই সময় লাগে। আপনার অ্যাডমিশন অফার লেটার তো আপনি আইএলটিএস ছাড়া পাবেন না। টেস্ট করার পরে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, আপনি অফার লেটার পাবেন, অফার লেটার পাওয়ার পর আপনাকে ভিসা অ্যাপ্লাই করতে হবে। বাংলাদেশ থেকে ভিসা প্রসেসিং মিনিমাম 1 to 2 মান্থ মিনিমাম। সো ইট উইল বি টাফ। আপনি 2021 এর উইল বি বেটার ফর ইউ, মানে রিল্যাক্সে কাজ করতে পারবেন আর কি। দেশ ছাড়তেছেন, খুব তাড়াহুড়ো করার দরকার নেই। ডিপ্লোমা কোথায় করলে বেটার, ইউনিভার্সিটি নাকি কলেজ? ভাই আসলে এখানে আমার নলেজটা একটু কম। আমি আসলে ভাইয়ের সাথে কথা বলার আগ পর্যন্ত জানতাম না যে অনেক ইউনিভার্সিটি থেকে ডিপ্লোমা দেয়, আমার জানা ছিল না। সো ইনস্টিটিউশন ম্যাটার, আপনি যেখান থেকে করেন না কেন, ডিপ্লোমা বা আন্ডারগ্রেড রিয়েলি ডাজন্ট ম্যাটার, অ্যাজ লং অ্যাজ আপনার কোর্সটা বেটার এবং আমার ইনস্টিটিউশনটা বেটার। বাট কলেজ থেকে করলে ভালো, কলেজ থেকে করলে একটু টিউশন ফিটা কম হয়। ভাইয়া কানাডা থেকে আইটি সেক্টরে পার্ট টাইম জবের পসিবিলিটি কেমন? ভাইয়া গুগল করেন, আই এম নট এ আইটি পারসন। আমি বলি, যেহেতু আমি আইটি পার্সন, আমি বলি খুবই ভালো। আপনারা যারা আইটি তে পার্ট টাইম জব করতে চান, অনেক অনেক পসিবিলিটি আছে ওখানে, এবং ভালো যেটা বললাম যে হাই স্যালারি। হয়তো আপনি দেখা গেছে যে আপনার 20 ঘন্টা পার উইকলি এই ধরনের যদি জব পান, তাহলে আপনার টিউশন ফি দিয়ে আপনি সরি এই ইনকাম দিয়ে আপনি টিউশন ফি প্লাস লিভিং কস্ট দুটোই মেনটেন করতে পারবেন। তবে যেটা হলো যে জবটা পাওয়াটা হলো বিরাট চ্যালেঞ্জিং। যদি পেয়ে যান তাহলে সবকিছু সেট, আপনি মনে করবেন যে আপনাকে কষ্ট করতে হবে না এই টাকার জন্য। কিন্তু কথাটা হলো যে পাওয়াটা অনেক সময় স্কিলড হতে হবে ভাই, রাইট? স্কিল হতে হবে। এখানে তো স্কিলটা অনেক ইম্পর্টেন্ট। ওরা কিন্তু সার্টিফিকেট দেখবে না, ওরা কখনো সার্টিফিকেট দেখবে না আপনি কোথা থেকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করে আসছেন। ওরা যে ইন্টারভিউ নিবে আপনাকে, সেই ইন্টারভিউটা যদি ভালো হয় এবং ওরা যদি মনে করে যে আপনি পারবেন ওদের কাজগুলো কমপ্লিট করতে, তাহলে পার্ট টাইম জব করেও আপনার ভালো ইনকাম করা যাবে। ভাই এখানে আমি একটু অ্যাড করতে চাই আর কি, যে আপনি যে কথাটা বলছেন এক্স্যাক্টলি দিস ইজ দ্য ফ্যাক্ট। কানাডাতে হচ্ছে দেখতে চায় যে হোয়াট ইউ ক্যান ডু। সার্টিফিকেটটা ওনারা জাস্ট, আমার পরিচিত ছোট ভাই আছে, সে জব করে খুব একটা ভালো ফার্মে, তার স্যালারিও অনেক ভালো। দে ডিডন্ট আস্ক ফর হিজ সার্টিফিকেট ইয়েট। সে 6-7 মাস চাকরি করে, তার এখন সার্টিফিকেট চায় নাই, জাস্ট ওয়ার্ক পারমিটটা আসছে তাহলেই হবে। আর ওয়ার্ক পারমিটের জন্য আপনি একটা ভালো জায়গায় পড়তে হবে যাতে আপনি ওয়ার্ক পারমিটটা পান। ওয়ার্ক পারমিটটা থাকলে আপনাকে কখনোই, আমার দেখার মতো খুব কম ইনস্টিটিউশন আছে যারা আপনার সার্টিফিকেট চাবে। তো
তখন ডাজন্ট ম্যাটার এমএসসি আর ডিপ্লোমা কোনটা অ্যাপ্লাই করলে বেটার হবে। আইএমসি এসি ডিপার্টমেন্ট ফ্রেশ গ্রাজুয়েট। ভাই এটা সম্পূর্ণ আপনার চয়েসের উপরে আর কি। আমি আবারও বললাম, ডিগ্রি আসলে ডাজন্ট ম্যাটার, মানে এটা মাস্টার্স নাকি জব করার জন্য। বাট আপনি যদি একাডেমিক পার্সন হতে চান, আপনার ডেফিনেটলি গো ফর এমএসসি। আর যদি আপনি জব করতে চান, আপনি ডিপ্লোমাতে আসেন বা এটাতে আসেন, রিয়েলি ডাজন্ট ম্যাটার। কারণ ভাইয়া যেটা বললো, আপনাকে স্কিলড হইতে হবে আর কি। আমাকে করতে হয়েছে কেন, আমি যে ডিপার্টমেন্টে পড়াশোনা করি এই দেশে সেই ডিপার্টমেন্টটা অনেক সেন্সিটিভ, ফায়ার সেফটি। এখানে কাজ করতে হলে আই হ্যাভ টু হ্যাভ আ কানাডিয়ান অর ইউএস সার্টিফিকেট। দ্যাটস ওয়াই। আদারওয়াইজ আমার যে এক্সপিরিয়েন্স ছিল, আমি যদি আজকে অন্য ফিল্ডে আসতাম, হয়তো বা আমাকে তেমন কোনো কোর্সই করতে হতো না, কয়েকটা সার্টিফিকেশন কোর্স করলেই হতো। কিছু 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 ডিপার্টমেন্ট আছে যেগুলাতে অবশ্যই এই ম্যান্ডেটরি সার্টিফিকেট লাগে, আর কিছু কিছু ডিপার্টমেন্ট আছে যেগুলাতে আসলে লাগে না সার্টিফিকেট। যেমন আইটির জন্য লাগে না, এই কারণ যে এটা লাইফ থ্রেটেনিং না। আমি যদি কোনো এক্স্যাক্টলি কোনো ভুল প্রোগ্রামিং করি, এটাতে মানুষ মারা যাবে না। কিন্তু রাইট যেটা আশফিক করতেছে ফায়ার সেফটি, ও ভুল করে কোনো বাড়ি তৈরি করলে, ফায়ার কোড যদি ভুল থাকে, তাহলে আগুন লাগতে পারে, অনেক মানুষ মারা যেতে পারে। সেই জন্য কিছু কিছু রাইট কোর্স আছে যে এখানে সার্টিফিকেট বা এখানে এডুকেশন দরকার, ম্যান্ডেটরি। কিছু ম্যান্ডেটরি কিছু দরকার পড়ে না। ইয়েস এক্স্যাক্টলি। আইএলটিএস স্কোর, আচ্ছা আইএলটিএস ইজ আ উইক ফ্যাক্টর। আইএলটিএস এর স্কোর কত করতে হয়, এটা প্রত্যেকটা ইনস্টিটিউশনের ওয়েবসাইটে এটা লেখা থাকে যে আপনার আইএলটিএস এর মিনিমাম রিকোয়ারমেন্ট কত। সো এটা মিনিমাম থাকে 6.5 আমার জানা মতে। এখন হয়তো বা বেড়ে গেছে, আমি 1 বছর আগে কথা বলছি। আর কোন ব্যান্ডে আসলে 6 এর নিচে পাইতে হয় না। তো আপনাকে মিনিমাম 6 পাইতে হবে। আর প্রত্যেকটা ডিপার্টমেন্টের ওয়েবসাইটে লেখা থাকে, এটা ভ্যারিয়েবল। প্রত্যেকটা ওয়েবসাইটে যাওয়াটাই বেটার, আপনি যেখানে অ্যাপ্লাই করবেন সেখানে যাওয়া বেটার। আমি কি এমএসসি করার জন্য কানাডায়? অবশ্যই, হোয়াই নট। এমএসসির জন্য তো অবশ্যই আসবেন, এমএসসি পিএইচডি আন্ডারগ্রেড ডিপ্লোমা অবশ্যই। ভাই এবছর এসএসসি শেষ করার পর যদি 2 বছর ডিপ্লোমা অফার লেটার ট্রাই করে দিতে, অবশ্যই ভাই পসিবল আছে। আমি এটাও দেখেছি যে এরকম অনেক স্টুডেন্ট আসে, অবশ্যই পারবে। এসএসসি শেষ করার পরে আইএলটিএসটা ভালো মতো দেন বা আগেই দেন, অবশ্যই পারবে। আর ভাইয়া তো আছে, ভাইয়াকে যে কোনো সময় আপনার ইনবক্স করেন, আই উইল ট্রাই টু অলসো হেল্প। 2009 এর 3 years diploma in 2014 এর BTech part time working from 9 possibility of getting visa। ভাইয়া মিথুন দেবনাথ, আপনি যে ফিল্ডে এখানে আসতে যাচ্ছেন পড়াশোনা করতে, আপনি যদি সেটাতে আশফিক, আমি জানি না তোমার কথা, কিন্তু আমি শুনতে পাই নাই। এটা কি তোমার ওখানে টেকনিক্যাল প্রবলেম কিনা আমার এখানে বুঝতে পারলাম না। আমি তোমাকে কি একটু হ্যালো হ্যাঁ, সরি, তোমার কথা সরি বুঝতে পারতেছিলাম না। সম্ভবত আরেকটা কল সরি আসছে। হ্যাঁ মানে সকাল হয়ে গেছে তো এই জন্য হ্যাঁ, হ্যাঁ। আমি আমি সরি আমি 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 আর বেশিক্ষণ থাকবো না, হয়তো না না এক্সট্রিমলি সরি, না না ইটস ওকে। হ্যাঁ। আমি যেটা ওই যে মিথুন দেবনাথ ভাইয়ের কথা বলছিলাম, সেটা হচ্ছে ভাই আপনার যেই এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে দ্যাটস ওকে, ডাজন্ট রিয়েলি ভালো। আপনি যেটা করতে হবে আপনাকে, আপনি এখানে যে সাবজেক্টে পড়তে আসতে চাচ্ছেন সেখানে আগে অ্যাডমিশন ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে ইউনিভার্সিটি বা কলেজে। তারা যদি আপনাকে অফার লেটার দেয়, এরপরে আপনি আপনার ইন্টেনশনটা, আপনি কেন এই প্রোগ্রাম পড়তে চাচ্ছেন এটা একটু এক্সপ্লেনেশনটা করবেন, মানে একটা লিঙ্ক আপ করবেন ভালো মতো। হ্যাঁ, তাতে আপনি তাতে যদি আপনি এক্সপ্লেন করতে পারেন, অবভিয়াসলি দে উইল গিভ ইউ ভিসা। আমি মাস্টার্স করার পরে আমি আন্ডারগ্রেড ডিপ্লোমা করতে আসছি। তো আমি রিলেট করেছিলাম যে আমি এই ফিল্ডে জব করেছি, এই ফিল্ডে আসলে আমার দেশে বা আশেপাশের দেশের অপরচুনিটি, পড়াশোনার অপরচুনিটি খুবই কম। কানাডাতে এটা অপরচুনিটি ভালো, আই ওয়ান্ট টু স্টাডি দেয়ার। সো দিস ইজ হাউ আই কানেক্টেড। আমি আপনাকে রাফলি বললাম আর কি। তো আপনি কানেক্ট করে ফেলবেন। যদি আপনি কানেক্ট করতে পারেন, ডেফিনেটলি আপনি ভিসা পাবেন। ভিসা রিজেকশনের কোনো চান্স নাই, অন্য কোনো প্রবলেম না থাকলে আর কি। এটা সম্ভবত আমরা নিয়েছি এই কোশ্চেনটা একবার, না? হ্যাঁ এটা গিয়েছিল। টরন্টোতে লিভিং এক্সপেন্স কি মান্থলি $800 এর ভিতরে পসিবল?
হ্যাঁ, আপনি শুধুমাত্র বাড়ি ভাড়া দিতে পারবেন। আপনি যদি শেয়ার করতে চান আপনি 400 থেকে 500 এর মধ্যেও পাবেন। এটা আপনার উপর ডিপেন্ড করতেছে। আর খাওয়া-দাওয়া, গ্রোসারিস, আদার্স কস্ট মিলে 800 একটু টাফ হয়ে যায়, বাট ম্যানেজেবল আরকি। বাট $1000 এর মতো লাগে। বাট ইউ ক্যান ম্যানেজ যদি কষ্ট করতে পারেন। ক্রেডিট ট্রান্সফার টু ইউকে টু কানাডা। ভাই এটা আপনার ইনস্টিটিউশনের উপর ডিপেন্ড করতেছে। এটা আমরা কিছু বলতে পারবো না। ভাইয়া কানাডাতে আইটি সেক্টরে জব পসিবিলিটি কেমন? ভাইয়া আমি আপনার একটু আগে ফিল্ড। বলছি ভালো পসিবিলিটি। আপনি যদি কার্টিতে পড়তে আসেন তাহলে আমার মনে হয় যে ভালো ডিসিশন। Can I go to Canada after HSC exam by IELTS? Definitely you can. Definitely. ভাইয়া স্টাডি লোন করে স্টাডি করা যায়? ভাইয়া এক্স্যাক্টলি আমি জানি না, বাট অবশ্যই যেহেতু ব্যাংকরা স্টাডি লোন অফার করে, আপনি ট্রাই করতে পারেন। এটাতে আসলে আমার জানা নাই যে ভিসা রিজেকশন বা ভিসা দিবে কিনা, বাট যেহেতু অপশন আছে আপনি ইনস্টিটিউশনের সাথে কথা বলতে পারেন যারা আসলে স্টাডি লোনটা দেয়। কো-অপ মানে কি ভাইয়া? কো-অপ মানে ভাইয়া কাইন্ড অফ, যদি আমি সিম্পল ভাষায় বলি, পেইড ইন্টার্নশিপ। এটা হচ্ছে আপনার কোর্সের একটা রিকোয়ারমেন্ট। আপনাকে অফিসে যে কোনো একটা কোম্পানিতে যেখানে আপনার ফিল্ডের সাথে যায় সেখানে আপনাকে কাজ করতে হবে ওনাদের সাথে স্যালারি বেসিসে। আমি অলরেডি একটা ডিপ্লোমা শেষ করেছি পলিটেকনিক থেকে, এখন আবার ডিপ্লোমা প্রোগ্রামে কানাডা যেতে চাই। ইজ ইট পসিবল? ভাইয়া যেটা আমি আগেও বলেছি, সেটা হচ্ছে যদি আপনি অফার লেটার পান আপনার ইনস্টিটিউশন থেকে এবং আপনি যদি আপনার ইন্টেনশন অফ স্টাডিটাকে এক্সপ্লেন করতে পারেন, দেন ইটস পসিবল ডেফিনেটলি। এমএসসি আর ডিপ্লোমা কোনটা অ্যাপ্লাই করলে বেটার হবে? আই এম ফ্রম সিএসসি ডিপার্টমেন্ট, ফ্রেশ গ্রাজুয়েট। আপনার অপিনিয়ন চাচ্ছি। ভাইয়া যদি আপনার সিজিপিএ ভালো থাকে এমএসসি করতে আসেন। আর একটা কথা আমি বলছি বারবার, এখানে যেহেতু আপনি সিএসসি একটা টেকনিক্যাল ফিল্ডে আছেন, আপনার ক্ষেত্রে আপনি কি কাজ পারেন এটা সব থেকে বড় ম্যাটার। আপনার ক্ষেত্রে ভাই সার্টিফিকেট রিয়েলি ডাজন্ট ম্যাটার। আপনি যে কোনো একটা ফিল্ডে আসতে পারেন। আপনার যদি ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো থাকে আপনি ডিপ্লোমা কোর্স করতে পারেন। যদি আপনার সিজিপিএ ভালো থাকে আপনি মাস্টার্স কোর্সে অ্যাপ্লাই করতে পারেন। মাস্টার্স কোর্সের টিউশন ফিটা একটু বেশি, আর স্কলারশিপ পেলে তো ভালো, যদিও কানাডার স্কলারশিপ পাওয়াটা একটু টাফ। কোন প্রভিন্সে বেটার পিআর আর জব অপরচুনিটি? ভাইয়া আপনার ফিল্ড। আমি নতুন আসছি কানাডাতে। আমি না না অবশ্যই অবশ্যই বড় সিটিতে অপরচুনিটি বেশি। বড় সিটিগুলোর মধ্যে টরন্টো, টরন্টো, ব্রিটিশ কলম্বিয়া, তারপরে ব্রিটিশ কলম্বিয়া, তারপরে এডমিন্টন, হ্যাঁ এডমিন্টন, মন্ট্রিয়াল। এই তিনটাই তো বড়। হ্যাঁ, বড় বড় সিটিগুলোর মধ্যে সবচেয়ে অপরচুনিটি অপরচুনিটি বেশি। বেশি আর কি। তবে টরন্টোতে সবচেয়ে বেশি, কারণ টরন্টো হলো কানাডার বিজনেস হাব বা বিজনেস ক্যাপিটাল। সো এখানে অপরচুনিটি সবচেয়ে বেশি। সুদীপ্তা শর্মা, ভাইয়া আপনার কোশ্চেনটার অ্যান্সার আমরা মোটামুটি দিয়েছি আর কি। আপনার যেহেতু এক্সপিরিয়েন্স আছে, আপনি যে কোনো একটা ফিল্ডে যদি এক্সপার্ট হয়ে থাকেন, আপনার ফ্যাসিলিটিস আপনি আইটির কাজ সব জায়গা থেকে পাওয়া যায়। তো আমরা এইরকম অ্যান্সার দিয়েছি আর কি। আপনি একটু ভিডিওটা দেখবেন তাহলে আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন আর কি। বাট অপরচুনিটি আছে। I have study gap between HSC and graduation like 7 years. Will it affect for master's apply? হ্যাঁ ভাইয়া, স্টাডি গ্যাপের একটা ফ্যাক্টর আছে এখানে। অনেক সময় ভিসা রিজেকশন হয় বা অফার লেটার পাওয়া যায় না। বাট স্টাডি গ্যাপটা যদি কোনো ভ্যালিড রিজনে হয় যে আপনি অসুস্থ ছিলেন বা আপনার খুবই একটা পারিবারিক সমস্যা হয়েছিল বা কোনো একটা সমস্যা ছিল, যদি আপনার কাছে ভ্যালিড কোনো রিজন থাকে তাহলে আর কোনো প্রবলেম হয় না। ওটাকে আপনাকে শো করতে হবে আর কি। বাট অফার লেটারটা আপনি এডুকেশনের প্রত্যেকটা ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অ্যাডমিশন থাকে, তাদের কাছে মেইল করলে সব কথা বলা যায়। আপনি আপনার ডিটেলটা সুন্দর করে শর্টে একটা মেইল করে ওনাদেরকে পাঠিয়ে দেন, দে উইল রিপ্লাই। বাট যদি আপনার ভ্যালিড রিজন থাকে এডুকেশন মানে স্টাডি গ্যাপে, কোনো প্রবলেম হবে না। বাট আপনি ইউ হ্যাভ টু লাইক এক্সপ্লেন টু দেম। আসবে, আমার এখানে একটা কোশ্চেন আছে তোমার কাছে, যেটা আমি তোমাকে বলতে জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম। তোমারও তো একটা মনে হয় স্টাডি গ্যাপ ছিল। তুমি যেহেতু একটা জব করতে, সেটা তো একটা স্টাডি গ্যাপই বলবো আমি। তা তুমি সেটাকে কিভাবে মেকআপ করছো? ভাই আমার জবটাই আমার স্টাডি গ্যাপটা ফিল আপ করেছে। যে আমি দেখিয়েছি যে আমি এত সালে গ্রাজুয়েশন করেছি, এরপর আমি জব করেছি এতদিন পর্যন্ত। আমার এমপ্লয়ারের কাছ থেকে আমার
এমপ্লয়মেন্ট সার্টিফিকেট ছিল, হ্যাঁ, প্লাস আমার ট্যাক্স রিফান্ড করা ছিল। আমি স্যালারি পেয়েছি, আমার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার ঢুকেছে, টাকা ঢুকেছে, এবং আমার ট্যাক্স রিটার্ন করা ছিল। তো তা এই এটা ধরনের থাকলে স্টাডি তো কিন্তু অনেকেরই আছে। যারা ধরো যে বাংলাদেশে আছে, জব করতেছে, লম্বা টাইম নিচ্ছে। ৭ বছর জব হুম, করেছে। এখন সে চিন্তা করলো যে সে কানাডাতে আসবে। কোনো হ্যাঁ, সমস্যা নাই ভাইয়া। এখন কানাডাতে সে চিন্তা করতেছে যে পিআর নিয়ে আসলে তার জন্য খুব একটা কঠিন হবে। সে হয়তো পিআর এক্সপ্রেস এন্ট্রিতে সে কোয়ালিফাই হবে না। সে চিন্তা করলো যে আমি যদি এখন লেখাপড়া করতে চাই, এটা আবার একটা মাস্টার্স করতে চাই বা আরেকটা ডিপ্লোমা করতে যেতে চাই, হ্যাঁ, তাহলে হয়তো আমি ওখানে গিয়ে একটা ওয়ার্ক পারমিট পাবো। তারপরে আমি হয়তো হুম, 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 হুম। পিআর এর জন্য এপ্লাই করব। যারা এইভাবে চিন্তা করতেছে তাদের এই স্টাডি গ্যাপটা কি অ্যাকসেপ্টেড হবে? হ্যাঁ, তাদেরকে ক্ষেত্রে যেটা করতে হবে, যে প্রসেসটা করলে হবে, সেটা হচ্ছে যে তারা যে এই পুরো টাইমটা জব করেছে আর কি, এটাকে তাদেরকে ফোকাস করতে হবে ভিসা হুম, অফিসারের কাছে যখন ভিসা অ্যাপ্লাই করবে, অ্যাপ্লিকেশনের মধ্যে, যে আমার পড়াশোনা আমি এত সালে শেষ করেছি, এরপরে আমি এত বছর জব করেছি, এটা হচ্ছে আমার এমপ্লয়মেন্ট সার্টিফিকেট। হুম, এখন আমি যে সাবজেক্টে পড়তে যেতে চাই, হুম, সেটা আমার এটার সাথে যায়। বা হুম, আমি, ধরেন আপনি, ভাই আমি আইটির ক্ষেত্রে একটু বলি, আমার নলেজ হুম, খুবই কম, পার্ডন জি, মি। সেটা জি, হচ্ছে, সাপোজ আপনি নেটওয়ার্কিং এ কাজ করেন, হ্যাঁ, হ্যাঁ, এখন আপনার মনে হচ্ছে যে আমি আমার কাজ করতে করতে আমি আমার আমার নলেজটাকে বাড়াইতে চাই, আমি হুম, এটার উপরে একটা এক্সপার্টিস, একটা ডিগ্রি নিতে চাই এই জন্য। তো আমি এখন এই জন্য পড়তে যেতে চাই এখন এই সাবজেক্টটাতে। এইভাবে যদি আপনি সুন্দর করে যদি আপনি লিঙ্ক আপ করতে পারেন আপনার মানে ইন্টেনশন অফ স্টাডি, আমি আগেই বলেছি আপনার স্টেটমেন্ট অফ পারপাস, লাইক বা ইন্টেনশন অফ স্টাডি যেটা, হুম, সেটা যদি আপনি ভালো মতো এক্সপ্লেন করতে পারেন লজিক্যালি, ডেফিনেটলি নট ইমোশনালি। অনেকে হুম, ইমোশনাল থাকে যে আমি ডিপ্লোমা করেছি, আমার এরপরে পড়াশোনা করা হয় নাই, বা আমি বিএসসি করে বসে আছি, পড়াশোনা করা হয় নাই, আমি এখন পড়াশোনা করতে চাই আমার লাইফে। এইটা হুম, ভাই অতটা এফেক্টেড হয় না, আপনাকে লজিক্যালি এক্সপ্লেন করতে হবে এবং ফাইন্যান্সিয়ালি এক্সপ্লেন করতে হবে, দেন ডেফিনেটলি আপনার পসিবল। স্টাডি গ্যাপ ক্যানাডার ক্ষেত্রে আসলে ম্যাটার না। আমি যে কলেজে পড়াশোনা করে, আমার ক্লাসে 17 বছরের স্টুডেন্টও আছে, হুম। আবার 38 ইয়ার্স এর স্টুডেন্টও আছে, আমিও আছি বিটুইন। তো দেখা যাচ্ছে যে স্টাডি গ্যাপ আসলে ম্যাটার না, আচ্ছা, দে আর ইন্সপায়ার ইউ টু স্টাডি। ভাইয়া আমি 2019 এসএসসি পাস করেছি, কংগ্রাচুলেশন। এখন যদি আমি 2021 এর সেপ্টেম্বর সেশনে অ্যাপ্লাই করতে চাই, সেপ্টেম্বর মানে ফলে অ্যাপ্লাই করতে চান, তাহলে 1 বছর ভাইয়া একটু বেশি হয়ে যায় গ্যাপটা। যেটা করতে পারেন সেটা হচ্ছে যে, উম 1 বছর তাদের ক্ষেত্রে কোনো ব্যাপার না। কারণ উনারাও জানে যে আপনার আইএলটিএস করে এপ্লাই করতে, করতে 1 বছরের টাইম যায়। আ আমি আসলে ভাই এখানে কি বলবো বুঝতে পারছি না। বাট রিস্ক নেওয়াটা ঠিক হবে না। আপনি একটু তাড়াতাড়ি এপ্লাই করার চেষ্টা করেন। আইএলটিএস ভাইয়া একটু কষ্ট করে পড়াশোনা করলে ১-২ মাসে পসিবল। হ্যাঁ? একটু তাড়াতাড়ি এপ্লাই করার চেষ্টা করেন। বেটার ফর ইউ। কেন রিস্ক নিবেন? আর সময়ের দাম অনেক। টাইম নষ্ট করেন না আরকি। ভাইয়া কানাডায় কি গ্রাফিক্স দিয়ে পার্ট টাইম জব করা যায়? আমি এটা উত্তরটা দেই যেহেতু হ্যাঁ, যে পার্ট টাইম জব আছে, অনেক আছে। তবে আইটির এই সেক্টরে মানে স্যালারিটা একটু কম। হ্যাঁ, যে এই সেক্টরে ওই আপনার সফটওয়্যার ডেভেলপমেন্ট বা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের মতো এত স্যালারি হয়তো হবে না। তবে অ্যাভেলেবেল পার্ট টাইম জব আছে। আরেকটা কথা আমি ভাই প্রিভিয়াস কোশ্চেনের সাথে বলি আরকি। সেটা হুম, হচ্ছে ভাই, আপনি যেহেতু গ্যাপ নিচ্ছেন ১.৫ বছর বা ২ বছরের মতো, আপনি এপ্লাই করার পাশাপাশি যদি কোনো একটা পার্ট টাইম জব করেন বাংলাদেশে বা যেকোনো কোম্পানিতে, একটা যে পজিশনে হোক না কেন, তাহলে আপনার জন্য বেটার। তাহলে আপনি শো করতে পারবেন। ওরা চায় না যে আপনি টাইম ওয়েস্ট করেন আরকি। হ্যাঁ, ১ বছর দে অ্যালাও, যে তারা জানে ১ বছরের মতো লাগে এপ্লাই করতে। বাট এর থেকে বেশি করাটা আপনার নিজের ক্যারিয়ারের জন্য বা আপনার জন্য, ইভেন আপনি ভবিষ্যতে যখন জব খুঁজবেন এখানে, আপনার এমপ্লয়ার আপনার রিজিউমে দেখে আপনাকে জিজ্ঞেস করতে পারে, তুমি ১.৫ বছর তুমি কি করছো? তো এদের ক্ষেত্রে গ্যাপটাকে আপনি যদি এক্সপ্লেন করতে পারেন তাহলে ভালো। গ্যাপটাকে রাখাটা ঠিক না আরকি। এটা আপনার ক্যারিয়ারের জন্য খারাপ। ফারুক ইমতিয়াজ, ভাই আমি ইউকে তে ছিলাম। ওয়াও! ইউকে ইজ এ নাইস কান্ট্রি। অ্যান্ড আমি ওভার স্টে হয়ে গিয়েছিলাম। ও, এরপর আমি গ্র্যাজুয়েশন করেছি রিসেন্টলি। এটা কি কানাডাতে এপ্লাই করাটা কি এফেক্টেড করবে? প্লিজ লেট মি নো। ওভারস্টে হয়ে গিয়েছিলেন ভাই, এটা তো একটা অফেন্সিভ কাজ আরকি, আপনার ওভারের জন্য আরকি।
এটার কি কোনো ডকুমেন্টেশন তো ওনাদের কাছে অবশ্যই থাকবে। এটার জন্য আপনি কোনো একটা এক্সপার্ট লয়ারের সাথে কথা বলেন, ইমিগ্রেশন লয়ার, নট এনি এজেন্সি অর থার্ড পার্টি। এটার অ্যান্সার হয়তো আমি জানবো না, বা ভাইয়া আপনি হয়তো বা যদি এটার জন্য কোনো অ্যান্সার থাকে আপনার কাছে, উনি ওভারস্টে এটা তো ইউকে আসলে ওভারস্টে যেটা এটা এটা তো আসলে এটা যেটা বললাম যে এটা ঠিক করা ঠিক না। ওভারস্টে কিন্তু এটা এই দেশে খুব একটা বাজে চোখে দেখা হয়। আর আপনি যেহেতু যখন ধরেন যে ওভারস্টেটা তো নর্মালি যখন আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করেন তখন কিন্তু এই ধরনের কোনো কোয়েশ্চেন থাকে, অনেকগুলো চেকলিস্ট থাকে যে আপনি কি কোনো আহ, আহ, দেশে ওভারস্টে হয়েছিল কিনা, এই ধরনের অনেকগুলো কিন্তু কোয়েশ্চেন থাকে। আমি জানি না এটা স্টুডেন্ট ভিসার জন্য এই কোয়েশ্চেনটা আছে কিনা। যদি থাকে তখন তো আপনাকে বলতেই হবে যে না আমি ওভারস্টে হয়েছিল, তখন আপনি এইভাবে রিজেক্টেড হয়ে যাবেন। আর আপনি যদি এটা হাইডও করেন বা আপনার এই ধরনের যদি কোনো কোয়েশ্চেন না, আপনার হাইড করার কোনো অপশন নাই। ভিসা ফর্মে না থাকে, কিন্তু আপনি যখন পাসপোর্টটা জমা দিবেন পাসপোর্টের মধ্যে কিন্তু সেটা থাকবে, কারণ আপনার পাসপোর্টের মধ্যে কিন্তু এন্ট্রি এবং এক্সিট এগুলা কিন্তু উল্লেখ থাকে। এখন ওরা যদি এটা ভেরিফাই করে, অনেক সময় এটা ওভারলুক হয়ে যায়। হ্যাঁ, যদি ওভারলুক জি। ওরা যদি এটা কোনো ভিসা অফিসার যদি এরকম পড়ে যায় যে সে খুঁটিয়ে 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 আপনার পাসপোর্টটা দেখবে, তাহলে হয়তো আপনি প্রবলেম ফেস করতে পারেন। আর যদি এটা চোখে না পড়ে তাহলে হয়তো কোনো সমস্যা হবে না। কিন্তু যদি এই ধরনের কোনো কোয়েশ্চেন থাকে ভিসা ফর্মের মধ্যে যে আপনি কোথাও ওভারস্টে করেছিলেন কিনা, আর আপনি যদি সেখানে মিথ্যে কথা বলেন আর সেটা যদি ওরা ভেরিফাই করে এবং ভেরিফাই করতে গিয়ে যদি সে আপনাকে মিথ্যুক হিসাবে দেখে, তাহলে কিন্তু এটা এটা বিরাট বলতে গেলে আপনাকে আজীবনের জন্য ক্যানাডাতে হয়তো ব্যান করে দিবে। আমি একটু ছোট্ট একটা অ্যাড করি এই ব্যাপারে, সেটা হচ্ছে যখন ভিসা অ্যাপ্লিকেশন করতে হয়, ভিসা অ্যাপ্লিকেশন একটা ফর্ম আছে, ওই ফর্মের ভেতরে ওখানে এন্ট্রি করতে হয় যে আপনি আপনার লাইফ টাইমে কোন দেশে কতদিন ছিলেন বা কোথাও ঘুরতে গিয়েছিলেন কিনা, ট্রাভেল হিস্ট্রি বলে সেটাকে। ট্রাভেল হিস্ট্রি ফিল আপ করতে গেলে উনি যখন ফিল আপ করবে জিনিসটা, তখন তারা ডেফিনেটলি ভিসার সাথে সেটা ক্রস চেক করবেন। ইউকের মতো একটা কান্ট্রি, ইটস নট আ লাইক অন্যান্য আদার কান্ট্রি, ইউকের মতো একটা কান্ট্রি থেকে উনি ব্যাক করেছে আর কি। হ্যাঁ, তো তারা ওইটা চেক করতে পারে আর কি। তো একটু ভাই এটা একটু আপনি একটু দেখবেন আর কি, বাট এটা একটা সিরিয়াস ইস্যু আর কি, ওভারস্টে করাটা নট অ্যাপ্রিশিয়েটেড কোথাও না ভিসার। আরেকটা হলো যে এখানে একজন কোশ্চেন করছেন যে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা কেমন। প্রচুর চাহিদা। আমি এখানে আইটির উপরে প্রচুর কোশ্চেন আছে। আমি যদি এই ধরনের কোশ্চেনগুলো প্রত্যেকটা নেই তাহলে কিন্তু অনেক সময় যাবে, আমাদের সময় লিমিটেড। তা আমি হয়তো আর বেশি সময় নিব না, আপনারা নিচে কোশ্চেনগুলো দিবেন, আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। তারপরে আমি বলে দিই যে আইটির যে কোনো সাবজেক্ট আপনি এখানে পড়তে আসতে পারেন, এটার ভালো চাহিদা আছে এখানে। এবং আপনারা বাংলাদেশে অনেক ভালো চাহিদা আছে, ভালো তো চাহিদা আপনি আছে। এখান থেকে পড়ে আপনি দেশেও ভালো ক্যারিয়ার করতে পারবেন। আমরা শুধুমাত্র ভালো কানাডা এবং প্রবাসী কথা বলতেছি। এখানে আমি 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 আমার এক্সপিরিয়েন্সটা বলি। এখানে জি, যারা জি। পিআর নিয়ে আসছে, অন্যান্য ফিল্ডে যারা আসে তাদের একটুখানি স্ট্রাগল করতে হয়, কিন্তু যারা আইটি ফিল্ডে এখানে আসছেন তাদের স্ট্রাগলটা অনেক অনেক কম করতে হয়েছে। তার ফলে আপনারা এটা চিন্তা করতে পারেন। তা আজকে এই পর্যন্তই। আপনারা যারা এই ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের যাদের কোশ্চেনের উত্তর আমরা দিতে পারি নাই তাদের দুঃখ পাওয়ার কোনো কারণ নাই। আপনারা নিচে, আমি আগেও বলেছি যে আপনারা নিচে একই কোশ্চেন আমাদের কমেন্ট সেকশনে লিখতে পারেন, আমরা সময় মতো করে আপনাদের সেই উত্তরগুলো দিয়ে দিব। তাছাড়া আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে আপনারা একই কোশ্চেন করতে পারেন। আমাদের এই গ্রুপে অনেকেই আছেন যারা স্টুডেন্ট এবং অনেকে যারা আপনার ইমিগ্রেশন নিয়ে কাজ করেন এবং অনেক অভিজ্ঞ। আমরা যে উত্তরগুলো দিব সেগুলোতে যদি কোনো ভুল থাকে তারা সেগুলো কারেক্ট করে দিবেন। তা আপনাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে আমাদের এই লাইভ এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আপনারা ভালো থাকেন সেই কামনাই করি। বাই, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।